আজকের ক্লাসটা হচ্ছে এসেনশিয়াল প্লাগইন সেটআপ এবং ইনস্টল এন্ড সেটআপ। এই তিনটা ক্লাসে ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পার্ট 1 2 3 4 5 6 এই ক্লাসগুলোতে। পরে আমি ভাবলাম যে আপনাদের জন্য করি যে এক একদিন এক একটা টাইপের ওয়েবসাইট ফুললি আমরা তৈরি করব। এটা আপনাদের জন্য ভালো হবে যে একদিন আমরা টোটাল একটা পোর্টফোলিও সাইট বিল্ড করলাম কমপ্লিট, পরদিন আমরা টোটালি একটা কোম্পানি সাইট বিল্ড করলাম, তারপর একটা ব্লগ সাইট বিল্ড করলাম, ওয়েবসাইটটা রিসেট নেই। গত ক্লাসে কি তার আগের ক্লাসে একজন বলছিলেন যে কিভাবে টোটাল সাইট রিসেট করা যায়। এটার জন্য জাস্ট একটা প্লাগইন ইউজ করতে হবে, প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ। আচ্ছা, প্লাগইনটা কি এটা বলি যে অনেকে হয়তো প্লাগইন বিষয়টা বুঝেন না। প্লাগইনটা হচ্ছে একটা, আমরা গুগল ক্রোমে এক্সটেনশন ইউজ করি না আমাদের কাজটাকে আরো সহজ করার জন্য। আর ওয়েবসাইটে যদি আমরা প্লাগইন ইউজ করি সেক্ষেত্রে এক্সট্রা ফিচার আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়। যেমন আমাদের এটা সিকিউরিটি পারপোজ একটা প্লাগইন ইউজ করতে পারি, ডিজাইন পারপোজ, কন্ট্যাক্ট ফর্মের জন্য। সো এইগুলো এক্সট্রা ফিচার আর কি অ্যাড করে, এই জন্য আমরা প্লাগইনটা ইউজ করি। থিমটা হচ্ছে সাইটের জাস্ট একটা ডিজাইন, একটা সুন্দর স্ট্রাকচার দেয়, আর প্লাগইনটা হচ্ছে সেই স্ট্রাকচারটা প্লাস আপনার সাইটের আরো ফ্রেন্ডলি করার জন্য আমরা প্লাগইনটা ইউজ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ওয়েবসাইটটা রিসেট করি। বর্তমানে এই ওয়েবসাইটে অ্যাস্ট্রা থিমটা মনে ইনস্টল করা আছে, অ্যাস্ট্রা ইনস্টল করা আছে। আচ্ছা, প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ, প্লাগইনসটার নাম হচ্ছে ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসেট লিখে সার্চ করলে প্রথম যে প্লাগইনটা আসছে ওয়েব ফ্যাক্টরি লিমিটেডের যে প্লাগইনটা, এটা ইনস্টল করে নিতে হবে। অ্যাক্টিভেট, টুলস সেকশন থেকে ডাব্লিউপি রিসেট, টুলস থেকে যে লেফট সাইড বার, এখান থেকে টুলস থেকে ডাব্লিউপি রিসেট। যে কোনো একটা জায়গায় ক্লিক করে নেবেন যাতে এই পপ আপ উইন্ডোটা চলে যায়। সবার লাস্ট এখানে একটা ফিল্ড আসছে যে জাস্ট এখানে রিসেট লিখতে হবে, দেন রিসেট সাইটে ক্লিক করতে হবে, মানে বাটনটাতে। আমি রিসেট সাইট, ফুল ওয়েবসাইট একদম নতুন অবস্থায় যেমন ছিল তেমন হয়ে গেছে। আমি সাইটটা ভিজিট করি, দেখেন একদম 2020 থিমটা ইনস্টল করা, সবকিছু গেছে গা। ওকে, এটা জাস্ট আগেই দেখাই গেলাম, বাট আমি একটা প্লাগইনের লিস্ট করছি যেগুলা মাস্ট হ্যাভ প্লাগইন, যেগুলা মানে সব ওয়েবসাইটে ইউজ করা মানে দরকার। তো সেটা সিরিয়াল ওয়াইজ ইনস্টল করব। প্রথমে আগে সবকিছু ক্লিয়ার করে নিলাম। ওকে, আচ্ছা এইটুকু ক্লিয়ার আপনারা যে পুরো ওয়েবসাইট আপনি একটা কাজ ভুল করে ফেলছেন, এবার টোটালি আবার আগের মতো করে ফেলতে রিসেট কিভাবে দিতে হয় এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, প্রথমে একটা থিম ইনস্টল করে দেখাই। অ্যাপিয়ারেন্স থিম, অ্যাক্টিভ আছে। আচ্ছা, এইগুলা সব থিম ডিলিট করতে তো পারেন আপনারা? পারেন থিম ডিলিট করতে? জি ভাইয়া পারি। ওকে, থিমে ঢুকে নিচে ডিলিট অপশন আছে, ওখান থেকে ডিলিট করা যায়। আচ্ছা, আমরা নিফ থিমটা যেহেতু ইনস্টল করব সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা, নিফ প্রিমিয়াম যেটা ইউজ করবো, সেটা প্রথম কাজটা আছে অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম থেকে অ্যাড নিউ। এখানকার ফ্রি ভার্সনটা আমাদের ইনস্টল করতে হবে। ফ্রি নিপ, নিপটা লিখে সার্চ করলে চলে আসবে।
ভাই আমাদের প্রথমে কি আগে ফ্রিটা আপডেট করে নিতে মানে ইনস্টল করে নিতে হবে? হুম, আপনি যে এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে যেই ফাইলটা ডাউনলোড করলেন, এটা জাস্ট একটা প্লাগইন, প্রিমিয়াম প্লাগইন। এটা একটা প্রিমিয়াম প্লাগইন পুরো সাইটটাকে প্রিমিয়াম করে ফেলবে। বুঝতে পারছি। এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট। কি যে কোনো থিমের জন্য নাকি অনলি নিভ? বলেন, কি বলেন? বলছি কি যে আপনি যে বললেন যে এটা আপনার যে ফ্রি সেটটা অ্যাড করে নিতে হবে, এটা কি যে কোনো থিমের জন্য এটা করবো নাকি জাস্ট ফর নিভের জন্য? নিভ, নিভের জন্য। অন্যান্য সাইটের প্রিমিয়াম অ্যাক্সেস কেমন সেটা আমার জানা নাই। যে নিভের ফাইলটা এমন, নিভের ফাইলটা কেমন, নিভের আপনার ফ্রি থিমটা আগে ইনস্টল করে নিয়ে প্রিমিয়াম প্লাগইন ইউজ করলে পারে পুরো প্রিমিয়াম হয়ে যায়। অনেক কোম্পানি আছে যেমন অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা কি করে, অ্যাস্ট্রা পুরা থিম ফাইলটাই প্রিমিয়াম, এক একটা এক এক রকম। আচ্ছা, থিমটা ইনস্টল হয়ে গেলে, অ্যাক্টিভেটও হয়ে গেছে, এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে চাইল্ড থিম। আমি এর আগের ক্লাসে দেখাইছিলাম যে চাইল্ড থিম কিভাবে কাস্টমাইজ করে নিতে হয়, হেডার ফুটার কিভাবে অ্যাড করে নিতে হয়। ঠিক আছে, তো নিভের চাইল্ড থিমটা কিভাবে আমরা ডাউনলোড করব? নিভের চাইল্ড থিম ইয়ে করার জন্য জাস্ট গুগল করবেন যে নিভ চাইল্ড থিম। প্রথম যেই রেজাল্ট আসবে এটাতে ক্লিক করবেন। নিভ চাইল্ড থিম লিখে গুগলে সার্চ করবেন, দেন প্রথম যে রেজাল্ট সেখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন এইখানে রেডিমেড একটা চাইল্ড থিম তৈরি করা আছে, যেটা নিভের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর কি বানানো হয়েছে। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হবে। এই যে নিভ চাইল্ড মাস্টার, এটা কি করতে হবে? অ্যাড নিউ থিম থেকে অ্যাড নিউ, তারপর আপলোড। এটা কিন্তু আমরা চাইল্ড থিম ইনস্টল করতেছি। প্রথমে মাদার থিম ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে ইনস্টল করে নিলাম, দেন এবার তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা চাইল্ড থিমটা ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতেছি। বাট এর আগে দেখাইছিলাম সেটা হচ্ছে অ্যাস্ট্রাতে এক্সট্রা কাস্টমাইজ করা যায়, কিন্তু নিভ থিমে আবার এক্সট্রা কাস্টমাইজ করার কোনো ওয়ে রাখে নাই তারা। এটা কোনো সমস্যা নেই, কারণ নিভ প্রো যে আপনারা ইউজ করবেন, নিভ প্রোর মধ্যে হোয়াইট লেভেল সিএমএস ইনস্টল করা আছে। এটা যখন আমি থিম কাস্টমাইজেশন দেখাবো তখন দেখাবো না যে কিভাবে টোটাল থিমের নেম, থিমের প্রিভিউ ইমেজ চেঞ্জ করতে হয়। এটা একটু ডিফারেন্ট অ্যাস্ট্রা থেকে আর কি। ওকে, চাইল্ডটা ডাউন আপলোড কমপ্লিট, আমি অ্যাক্টিভেট করে নেই। ওকে, নিভ চাইল্ড, অ্যাস্ট্রাটা ডিলিট করে দেই। এগুলো ডিলিট করে ফাঁকা রাখি। এক্সট্রার কি কোনো কাজ দেখাবেন না আমাদের? এক্সট্রা আপনাদের তো ফ্রিতে নাকি সেম? সেম থিমের জাস্ট সেম একটু 19-20 হতে পারে, একটু 19-20। ধরেন আপনার একটাতে ব্লগ স্ট্রাকচার একরকম, আবার অ্যাস্ট্রাতে অন্যরকম। নিভে একরকম, অ্যাস্ট্রাতে অন্যরকম, জাস্ট একটু মানে কাস্টমাইজ সবগুলাই সেম? কাস্টমাইজেশন সেম, আচ্ছা শুধু নিভ বা অ্যাস্ট্রা না, অন্যান্য সব থিমও সেম। আপনি জাস্ট থিম স্ট্রাকচার গুলো সেমই রাখে তারা ইউজার ফ্রেন্ডলি করার জন্য। আচ্ছা, নিভ এটা মাদার, এটা হচ্ছে চাইল্ড থিম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাগইন সেকশনে প্লাগইনস থেকে অ্যাড নিউ, তারপরে আপলোড। আপনি যে ফাইলটা এই ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করবেন এইবার সেটা আপলোড করতে হবে। প্লাগইনস থেকে অ্যাড নিউ থেকে আপলোড। আপলোডে আমি চুজ ফাইল ডেস্কটপ নিভ প্রো প্লাগইন, এটা ডাউনলোড করা আছে, ইনস্টল নাও। অ্যাক্টিভেট।
মাদার থিম অথবা প্লাগইন থিম ওটাকে অ্যাক্টিভেট করে দেয়, কি করতে হবে? মাদার থিমটা অ্যাক্টিভেট করতে হবে না কি? আপনার প্রশ্নটা বুঝি নাই কি? আমরা যে ইনস্টল দিছি নিড মেইন থিমটা, ওইটা কি অ্যাক্টিভেট করছে এর মধ্যে নাকি করিনি? মানে আমার ইনস্টল তো হয়েছে। হ্যাঁ, ইনস্টল থাকতে হবে, মাদার থিম অবশ্যই থাকতে হবে, তারপরে চাইল্ড থিমটা অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা অটো তো আমি হ্যাঁ থিমটা অ্যাক্টিভ করে ফেলছি। অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে আপনার চাইল্ড অপশন পাবেন, অ্যাপিয়ারেন্স থেকে নিভ চাইল্ড অপশন, এটাতে আমরা একটু যাই। নিভ প্রো, ওকে ওকে ওকে, তাহলে এক্সট্রা অ্যাক্টিভেট করা লাগবে না, এই ফাইলটা প্রি অ্যাক্টিভেটেড করে দিছে। আচ্ছা, সিরিয়াল কিটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে 2027 সাল পর্যন্ত, ঠিক আছে। ওকে, এবার আজকের মেইন টপিকে যাই, প্লাগইন সেকশনে। প্রথমত প্লাগইন সেকশনে যাবেন, দেন এখানে কিছু ম্যান্ডেটরি প্লাগইন ইনস্টল করতে হবে। আচ্ছা, আমি সবগুলোকে করি, সবগুলো না, এগুলো ডিলিট করে দেই। Start a template from slide. আচ্ছা, নতুন অবস্থায় আপনার এখানে একটা দুইটা থিম প্লাগইন থাকতে পারে। আচ্ছা, এটা আবার নিপ প্রো করার জন্য যে এই প্লাগইনটা, এটা অ্যাক্টিভেট আছে, বাকি সবগুলো আমি ডিলিট করে দিছি। এবার সিরিয়াল ওয়াইজ আমি সবগুলো ইনস্টল করব এবং সেটআপটা দেখাচ্ছি। এখানে একটা লিস্ট আছে, যে লিস্টটা আমি ক্লাস শেষে একটা পোস্ট করে দিব না। প্রথমত আসছে আকিসমেট অ্যান্টি স্প্যাম। এটা কিসের জন্য ইউজ করা হয় সেটা বলি। এটা হচ্ছে আপনার ব্লগ সাইট হয় বা আপনি পোর্টফোলিও সাইটের সাথে যদি ব্লগিং করেন, কমেন্ট সেকশন যে থাকে, কমেন্ট সেকশনে যাতে অন্য কেউ এসে উল্টাপাল্টা কোনো কমেন্ট না করে বা এক্সট্রা লিঙ্ক অ্যাড করে কমেন্ট না করতে পারে, এটা ব্লক করে দেয় এই প্লাগইনটা, আকিসমেট অ্যান্টি স্প্যাম। ইনস্টল করি, প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি, ওয়ার্ডপ্রেস প্লাগইন রিপোজিটরি। এখানে আপনি পপুলার, ফিচার এবং রিকমেন্ডেড থিমের লিস্ট পাবেন। আমরা সার্চ করি, এই যে প্রথমে আছে আকিসমেট স্প্যাম প্রোটেকশন, এইটাই সেটা। ইনস্টল। এখানে সবই কি ফ্রি নাকি প্রো আছে? সব ফ্রি ভার্সন, এখানে সব ফ্রি ভার্সন, তবে কিছু আছে যেগুলো প্রিমিয়াম, মানে ফ্রি প্লাস প্রিমিয়াম, মানে এদের ফ্রি ভার্সনও আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। তবে এখানে লিস্টিং করা যত প্লাগইন আছে সবগুলা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, বাট তাদের ফিচারে কিছু রেস্ট্রিকশন থাকে, যে প্রিমিয়ামে আপনি এতগুলা ফিচার পাবেন আর ফ্রিতে আপনি এতগুলা ফিচার পাবেন। আচ্ছা, আকিসমেটটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার সাথে সাথে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিতে বলতে পারে, বাট এটা না খুললেও সমস্যা নাই। আপনি আকিসমেট ইনস্টল এবং সেটআপ কমপ্লিট, এটাতে আর এক্সট্রা কিছু করা লাগবে না। প্লাগইন সেকশন থেকে আবার অ্যাড নিতে যাবেন। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে রিয়েলি সিম্পল এসএসএল। আমাদের সাইটে এসএসএল সার্টিফিকেট অ্যাড করার পরেও এটা করতে হবে, কারণ অনেক সময় যে এসএসএল সার্টিফিকেটটা আমরা ইউজ করি সেটা ফেল করতে পারে লোডিং এর সময়, বা ফ্রি যারা এসএসএল সার্টিফিকেট আপনারা ইউজ করেন, ফ্রিতে কিন্তু একটু সমস্যা থাকতেই পারে, মাঝে মাঝে এসএসএল ডাউন হয়ে যেতে পারে, সার্ভার থেকে একটু ডাউন হয়ে গেলে এসএসএলটা নাও পাইতে পারে, তখন নট সিকিউর মেসেজ আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই রিয়েলি সিম্পল এসএসএল এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে রাখা লাগবে। রিয়েলি সিম্পল এসএসএল লিখে আপনি সার্চ বক্সে সার্চ করবেন, দেন প্রথম যেটা 4 মিলিয়ন ইনস্টল আছে এইটা ইনস্টল নাও, অ্যাক্টিভেট। এখানে উপরে একটা মেসেজ শো করবে,
যে অবশ্যই আপনার সাইটটাকে রিডিরেক্ট করতে হবে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস, সেজন্য গো অ্যাহেড অ্যান্ড অ্যাক্টিভ এসএসএল এই বাটনটাতে ক্লিক করবেন। এবার এইখানে ইনেবল এন্ড দেন এই রেডিও বাটনটা অন করে দিতে হবে, তারপর সেভ। ডান, HTTP রিয়েলি সিম্পল এসএসএল এই প্লাগইনসটাও ইনস্টলেশন কমপ্লিট। হ্যাঁ, কোন বাটনটা অ্যাড করলেন একটু আমার দেখান তো একটু। রেডিও বাটন, একটা রেডিও বাটন ছিল এই যে এইটা, ইনেবল সরি এইটা ইনেবল 301.ht access redirects, এটা অফ ছিল, তারা রিকমেন্ড করছে এটা অন রাখো, তো এই রেডিও বাটনটা আমরা অন রাখলাম। অন রেখে দেন সেভ চেঞ্জেস, এই প্লাগইনের কাজ শেষ। নেক্সট অ্যাড নিউতে যাব, লিস্ট দেখি WPS হাইড লগইন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লাগইন যাতে হ্যাকাররা সহজে হ্যাক না করতে পারে। WPS হাইড লগইন আমরা মূলত, আচ্ছা এটা যাওয়ার আগে এটা কেটে দেই। আমরা মূলত ওয়েবসাইট যখন লগ ইন করি তখন কি করি, আমাদের ওয়েবসাইট site.com/wp-admin অথবা লগইন এটা লিখে লগইন ড্যাশবোর্ড পাই, ঠিক না? একজন হ্যাকারের চোখেও কিন্তু এটাই আসবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা হ্যাক করতে হলে প্রথমে দেখি তাদের লগইন ড্যাশবোর্ডটা আমি পাই কিনা। যদি বাই এনি চান্স লগইন ড্যাশবোর্ডটা পাই, সে মানে তাদের যে একটা ক্র্যাক ফাইল থাকে সেখান থেকে সে কন্টিনিউয়াসলি অ্যাটাক করতেই থাকে, সেক্ষেত্রে কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট এমন যদি হয় যে আপনার website.com/ আপনি একটা কাস্টম ওয়ার্ড দিলেন, যেমন বার্ড বা আপনার নাম, এই টাইপের কাস্টম একটা ওয়ার্ড দিয়ে দিলেন, সেটা কি বেশি সিকিউর হয়ে গেল না? এক্সট্রা লেয়ার তৈরি করলো না? এক্ষেত্রে কিন্তু হ্যাকারের পক্ষে একটু কঠিন হয়ে যাবে যেটা আপনার হচ্ছে ড্যাশবোর্ডটা খুঁজে পাওয়া, ঠিক না? ঠিক সেম কাজটা করে আপনার এই প্লাগইনটা WPS হাইড লগইন। আমাদের থার্ড প্লাগইনটা হচ্ছে WPS হাইড লগইন। প্লাগইনস থেকে অ্যাড নিউ থেকে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি আসবেন, দেন WPS হাইড লগইন লিখে সার্চ করবেন and then install now। প্রথম যেটা 7 লাখ অ্যাক্টিভ ইনস্টল আছে WP সার্ভার, এইটা ইনস্টল অ্যাক্টিভেট। এবার একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে সেটিং অপশন। সেটিং অপশন এখানকার WPS হাইড লগইনের সেটিং অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে লগইন ইউআরএল লেখা আছে, যেটা লগইন ইউআরএলটা আপনি চেঞ্জ করে দিবেন। এই যে বাই ডিফল্ট লগইন লেখা থাকতে পারে বা WP অ্যাডমিন লেখা থাকতে পারে, সেক্ষেত্রে আমি যদি এখানে দেই ABC, না আচ্ছা আমি এটা টেস্ট করার আগে আমি নিজে আগে টেস্ট করি। সেটা হচ্ছে আমার এই সাইটের লিংকটা কপি করি, ইনকগনিটো মোডটা তো অন করতে হবে, আমি স্টপ শেয়ার করি। স্ক্রিন দেখা যায়? জি দেখা যাবে। আচ্ছা ওয়েবসাইট, আমার website.com/ আমি যদি এখন WP অ্যাডমিন দেই, সরি ওই প্লাগইন ইনস্টল করার পরে অটোমেটিক্যালি লগইন হয়ে গেছে। লগইন দেই, তাহলে আমার লগইন ড্যাশবোর্ড প্যানেলটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন এই লগইন লেখাটার জায়গায় আমি আমার কাস্টম একটা ওয়ার্ড দিব, যেটাতে যাতে হ্যাকারের পক্ষে হ্যাক করাটা একটু অসম্ভব হয়ে যায়। তো সেক্ষেত্রে এইখানে যখন আমরা প্রিমিয়াম ভার্সন নেন না, প্লাগইনস থেকে কি বললেন বুঝি নাই। বলতে একটা প্রিমিয়াম ভার্সন নিয়ে নেন জুমের। প্লাগইনস থেকে আপনারা যখন সেটিং অপশনে আসবেন, এই WPS হাইড লগইন এর সেটিং থেকে আপনি এইখানে বাই ডিফল্ট লগইন লেখা থাকবে, সেটাকে কাস্টমাইজ করে আপনার নিজস্ব একটা ওয়ার্ড দিবেন। আমি ABC দিছিলাম, তো সেখানে আপনি
এই যে আপনি যে প্রশ্ন করছেন আর কি, এইখানটাতে আমি বেশি দিছিলাম। আপনি ক্লিয়ার? জি ভাই। ওকে। আপনাদের লগ ইন ইউআরএলটা চেঞ্জ করতে হলে ঠিক এই ওয়েটা ফলো করবেন, যেটা আমি মাত্র দেখাইলাম। আর এমন যদি হয়, আরেকটা কাজ করা যায় যে কেউ একজন আমার ওয়েবসাইটটাকে অ্যাটাক করার চেষ্টা করতেছে, লগ ইন পেজ বেশি খোঁজাখুঁজি করতেছে, বাট তাকে আমি 404 বা নট ফাউন্ড এই পেজে না পাঠাই, আমি তার একদম হোম পেজে পাঠাবো বা অন্য কোনো স্পেসিফিক পেজে পাঠাবো। তাহলে এই যে রিডিরেক্ট ইউআরএল অপশন আছে না, এইটুকু কেটে দিবেন, কেটে দিয়ে সেভ দিবেন। তাহলে সে রিডিরেক্ট করে আবার হোম, আচ্ছা এটা 404 পেজে বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। এখানে কাস্টম কোনো যদি পেজ বানানো যায় তাইলে হতে পারে। রিডিরেক্ট করার জন্য আলাদা একটা প্লাগইন ইউজ করা যেতে পারে। আচ্ছা আমি একবার ট্রাই করি। বাই ডিফল্ট 404 পেজে নিয়ে যাবে। আচ্ছা, কাস্টম 404 পেজ বানানো আমরা শিখবো নেক্সট ক্লাসে। কাস্টম 404 বুঝেন, যে নট ফাউন্ড টাইপের, যেই অনেকে নট ফাউন্ড দেখেন না আপনারা, কোনো লিংক মিসিং থাকলে জি ভাই। সেটাকে 404 পেজ বলা হয়। আমরা কাস্টম একটা 404 পেজ বানাবো। ওকে, নেক্সট আরেকটা সিকিউরিটি প্লাগইন, যেটা কোনো আমাদের ওয়েবসাইটে যদি কোনো এটা ক্লিয়ার ম্যালিসিয়াস কোনো কোড দেয়া থাকে বা ইনজেকশন দেয়া থাকে, যেটাতে হ্যাকারদের খুবই ইজি হয় হ্যাক করতে, এই সকল মনিটরিং করার জন্য যে থিমটা, যে প্লাগইনটা, সেটা হচ্ছে সুকুরি সিকিউরিটি প্লাগইন। এর অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে ওয়ার্ডফেন্স, বাট আমি পার্সোনালি সুকুরি ইউজ করি। আমি সুকুরিটাই দেখাই। ওয়ার্ডফেন্সটা আর কি আমার কাছে বেটার লাগে এবং খুব ভালো সার্ভিস পাইছি ফ্রিতে। বাট ওয়ার্ডফেন্সের প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে, বাট এদের একটা বড় সমস্যা হচ্ছে এরা বারবার ফোর্স করে যে প্রিমিয়ামে যাও, এই টাইপের মেলা অ্যাড সামনে আসে, যেটার কারণে আমার খুব বিরক্ত লাগে আর কি এই প্লাগইনটা। সো আমরা সুকুরি প্লাগইনটাই যাই। প্লাগইনস থেকে অ্যাড নিউ, দেন ওয়ার্ডপ্রেস প্লাগইন রিপোজিটরিতে আমরা সার্চ করব সুকুরি সিকিউরিটি। প্রথম যেটা, আপনি যখন এইখানটাতে ক্লিক করছেন নিশ্চয়ই, তখন আপনি এখানে একটা কিছু দেখতে পাচ্ছেন যে এটা আপনার পিএইচপি ভার্সনের সাথে লাইক এরকম, এটা কম্প্যাটিবল না। এটা আসলে পিএইচপির সমস্যা না, এটা আপনার যারা প্লাগইনটা বিল্ড করছে তারা কম্প্যাটিবল তৈরি করে নাই। তাদের এমন হতে পারে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আপডেট আসে, তারা পরবর্তী আপডেটে এই বিষয়টা ফিক্স করে নিবে। ঠিক আছে, এই যে কম্প্যাটিবল উইথ 5.3, এটা ওয়ার্ডপ্রেস ভার্সনের সাথে আর কি। ওকে, আমরা এটা ইনস্টল করে নেই। ইনস্টল নাও। অ্যাক্টিভেট। এবার এখানে লেফট সাইড বারে সুকুরি নামে একটা আলাদা অপশনই চলে আসছে। ড্যাশবোর্ড থেকে ঘুরি, এখানে মাঝে মাঝে গ্রিন সিগন্যাল, মাঝে মাঝে রেড সিগন্যাল আসতে পারে, সেটাও আমি আপনাদের ক্লিয়ার করে দেই। এই যে এখন আসছে কোর ফাইল মডিফাইড, এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই, এটা এডিট করা যাবে। এই যে parking.html এই ফাইলটাকে তারা একটু সাসপিসাস ধরছে। আচ্ছা, এরকম যদি কোনো এরর মেসেজ আসে বা ইনসিকিউর মেসেজ আসে, সেক্ষেত্রে যেটা করবেন, এটা কোন লোকেশনে আছে সি প্যানেলের সেটা খুঁজে বের করে সেটা ডিলিট করে দিতে হবে নর্মালি। এখানে বলেই দিচ্ছে যে কোনটায় সমস্যা আছে, সো আমরা এইটা খুঁজবো সি প্যানেল থেকে। প্রথমে আমরা সুকুরি প্লাগইনটা ইনস্টল করব, তারপরে দেখবো যে কোনো প্রবলেম আছে কিনা। তারপরে দেখবো যদি কোনো প্রবলেম থাকে সেটা এখানে অলরেডি মানে লিখেই দিবে যে কোন ফাইলটাতে সমস্যা। সো আমরা এটা খুঁজি যে পার্কিং পেজটা, এটা খুব বেশি সমস্যার কিছু না, মানে ইনজেক্টেড হলে বা ম্যালওয়্যার থাকলে এটা অন্য কিছু লেখা থাকে। তো এটা পার্কিং পেজ, তো নর্মালি নতুন ডোমেইন বা নতুন ওয়েবসাইট খুললে এটা পার্কিং পেজ অটোমেটিক্যালি দেয়া থাকে। আচ্ছা, এটার জন্য সি প্যানেলে যাবেন। সি প্যানেলে আমি হোমে যাই, সি প্যানেল থেকে public_html
এরপরে পার্কিং পেজ, এই যে এই ফাইলটা, যে ডোমেনটার মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা থাকবে, সেই ফোল্ডারটার মধ্যে আপনি এই যে পার্কিং ড্যাশ পেজ ডট SHTML, এইটা। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দেই, ডিলিট। এবার আমি এই পেজটা একটু রিলোড দেই। সাইট ইজ ক্লিন এবং সবকিছু গ্রিন সিগন্যাল। ওকে, শুধুমাত্র ওই ফাইলটাই আসবে বিষয়টা এমন না, অন্য অনেক ফাইল আসতে পারে, বাট এটাতে ভয় খাওয়ার কিছু নাই। আপনারা জাস্ট সিম্পলি কোন লোকেশনে আছে, যে আপনার ওয়েবসাইটের ফোল্ডারে যাবেন, ওয়েবসাইটের ফোল্ডার থেকে যেই নামটা এখানে লেখাই থাকবে যে কোন ফাইলটাতে সমস্যা আছে, জাস্ট সেই ফাইলটা গিয়ে আপনি ডিলিট করে দিবেন, এইটুকুই। ওকে, এটা কমপ্লিট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আপড্রাফট। এটা হচ্ছে ব্যাকআপ প্লাগইন। আপনার বাই এনি চান্স কোন একটা কারণে আপনার ভুলবশত আপনার সাইটটা হ্যাকড হয়ে যাইতে পারে, বাট এই এমন যদি একটা সিস্টেম করা যায় যে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা ব্যাকআপ থাকলো, অটো ব্যাকআপ, আপনি নিজে ম্যানুয়ালি করলেন না, সেটা অটো ব্যাকআপ আপনার সাইটের থাকলো, সেক্ষেত্রে কি হবে, সাইট যদি হ্যাকড হয়েও যায়, আপনি পরবর্তীতে সমস্ত ফাইল ডিলিট করে দিয়ে এই আপড্রাফটের মাধ্যমে পুরো ফাইলগুলো আবার রেস্টোর করে নিতে পারেন, সবকিছু ডাটা চেঞ্জ করে দিয়ে। সো এই ব্যাকআপ প্লাগইনটাও খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সাইটেই ইনস্টল করা উচিত। আমি দেখাই, প্লাগইন সেকশন থেকে আবার অ্যাড নিউতে যাব, ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে। এখানে আবার সার্চ করব আপড্রাফট, বা জাস্ট আপড্রাফট লিখে সার্চ করলে চলে আসবে। আমি পুরোটা সার্চ করলাম। প্রথম যেটা 3 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল নাও। অ্যাক্টিভেট। এইবার এটা একটু সেট আপ করে নিতে হবে। যখন ইনস্টল হয়ে যাবে তখন এরকম একটা পপ আপ চলে আসবে। বাই এনি চান্স এটা চলে গেছে, আমি ম্যানুয়ালি দেখাই। ইনস্টল করা কমপ্লিট হলে সেটিং এ ক্লিক করবেন। সেটিং থেকে এই যে আমাদের এখনো কোনো ব্যাকআপ ফাইল নাই, সেটাই বলতেছে এখানে। সো আমরা কি করব, আমরা সেটিং এ যাব। এইবার এটা উইকলি, ম্যানুয়াল ছিল, এটা আমরা ড্রপ ডাউন মেনু থেকে উইকলি সিলেক্ট করব, দুইটাই উইকলি, এবং এখানে 2 দেয়া আছে দুইবার, এখানে আমরা 4 দিব, 4 টাইমস, সরি 4, এখানে উইকলি দিব, এখানে উইকলি দিব, এখানে 4, এখানে 4। এবার এইখানে একটা বিষয় যে আমাদের ব্যাকআপ ফাইলগুলা কোথায় গিয়ে জমা হবে। আপনারা যখন এই প্লাগইনটা সেটআপ করবেন, অবশ্যই আপনাদের এই ব্রাউজারে জিমেইলটা লগ ইন করে রাখবেন, যদি গুগল ড্রাইভে স্টোর করতে চান। আমি পার্সোনালি গুগল ড্রাইভে স্টোর করি। তো গুগল ড্রাইভে স্টোর করতে হলে আপনার জিমেইলটা একটা নতুন ট্যাবে আপনার লগ ইন করা থাকলো, দেন আপনি এখানে গুগল ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে নিচে জাস্ট সেভ চেঞ্জেস দিলেই একটা পপ আপ চলে আসবে, যে জিমেলের সাথে আর কি এই যে পপ আপটা চলে আসবে যে ফলো দিস লিংক টু অথরাইজ ইওর গুগল ড্রাইভ। আমি এটা করতেছি না, কারণ আমার এখন কোনো জিমেলের সাথে আমি এটা অ্যাড করতে চাচ্ছি না। যখন আপনি এটা অ্যাড করবেন, অটোমেটিক্যালি আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যায় বলবে যে এই জিমেলের সাথে কি তুমি অ্যাড করতে চাও। আপনি অ্যালাউ দিবেন, অ্যালাউ দিলেই অটোমেটিক্যালি আপনার সব ফাইল গুগল ড্রাইভে নতুন একটা ফোল্ডার তৈরি হবে আপড্রাফট নামে, সেই ফোল্ডারে জমা হবে। এবং মনের ভুলেও ওই ফোল্ডার থেকে, আপনি নিজেও তো গুগল ড্রাইভ ইউজ করবেন, অন্যান্য ফোল্ডারে কাজ করবেন, কিন্তু ওই ফোল্ডারটা ডিলিট করবেন না। আমি এটা ক্যান্সেল দিচ্ছি আপাতত। তো আমরা কি করলাম, আমরা জাস্ট এখানে উইকলি 4 তারপরে আমরা গুগল ড্রাইভটা চিনাই দেওয়ার জন্য গুগল ড্রাইভে সিলেক্ট এন্ড দেন সেভ চেঞ্জেস দিলে যে পপ আপ উইন্ডোটা আসবে, এই পপ আপ উইন্ডোতে আপনি ক্লিক করলে এটা অ্যালাউ দিলেই সব ফাইল আপনার
যে গুগল ড্রাইভে যে জিমেল অ্যাকাউন্টকে চিনিয়ে দিবেন সেই জিমেলের গুগল ড্রাইভে জমা হবে। আচ্ছা, এবার ধরি যে আপনি এবার আমি একটু ব্যাকে আসি। আমি একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট করি যেটা জমা হবে ইয়েতে। আচ্ছা, ফলোইং স্টোরেজ দেয়া নাই। আচ্ছা, আমি একটা স্টোরেজ দেই আপড্রাফট ভল্ট, এটাই দেই আপাতত। আচ্ছা, আপড্রাফট দিয়ে রাখলাম। ব্যাকআপ রে, স্টোরেজের জন্য আবার অ্যাকাউন্ট খুলতেই হবে। আচ্ছা, এখানে জাস্ট আপনার ব্যাকআপ ফাইলগুলো আমি বলে দিই। এখানে ব্যাকআপ ফাইলগুলো আপনার শো করবে যখনই অটোমেটিক্যালি নেক্সট কবে ব্যাকআপ হবে, এটা সব শিডিউল এখানে লেখা থাকবে যে নেক্সট অমুক তারিখে আপনার ব্যাকআপ ফাইলটা জমা হবে। ঠিক এক্সাক্ট টাইমে কিন্তু ব্যাকআপ ফাইলটা অটোমেটিক্যালি, আপনি যদি সাইটে লগ ইন করা থাকেন বা না থাকেন, সেই ফাইলগুলা এই যে এক্সিস্টিং ব্যাকআপ এই সেকশনে এখানে জমা হয়ে থাকবে। এখানে দুইটা বাটন থাকবে, যে ব্যাকআপ ডাউনলোড আর একটা ডিলিট। সো এই জায়গা থেকে আপনি আপনার ব্যাকআপ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন বা ব্যাকআপটা ডিলিট করে নিতে পারবেন। এই যে নিতেছে। আচ্ছা, এরকম এরর মেসেজ দেখাচ্ছে। যাই হোক, আমার কোনো গুগল ড্রাইভ চেনাই দেয় নাই, এই জন্য এরর মেসেজ দেখাচ্ছে। এটুকু ক্লিয়ার যে জাস্ট সেটিং অপশন থেকে উইকলি 4, তারপরে এখানে আপনি গুগল ড্রাইভটা চেনাই দিবেন, দেন সেভ চেঞ্জেস। ওকে, উইকলি না দিয়ে যদি ডেইলি দিই তাহলে না ডেইলি দিলে পারে, এটা ফ্রি ভার্সন তো, ডেইলি দিলে পারে মাঝে মাঝে ফাইলগুলো মিসিং হবে, প্লাস আপনার গুগল ড্রাইভের স্টোরেজের একটা ব্যাপার আছে। 15 জিবি। আচ্ছা, আর আপনার 4 দেওয়ার কারণটা কি? এখানে 2 বা 3 বা 5 দিলাম না কেন? এটা উইকলি এবং 4 দিয়ে এটা মাসে 4 বার ইয়ে হবে, ব্যাকআপ হবে মাসে আচ্ছা, 4 বার। উইকলি এবং 4 দেখাই দিছি, বুঝছেন? ভাইয়া একটা কনফিউশন ছিল ছোট্ট। বলেন। সাপোজ হচ্ছে আমার পিসিতে ধরলাম 4টা জিমেইল হচ্ছে লগ ইন করা আছে। এখন আমি আমার প্রাইমারি জিমেইল দিয়ে বা লগ ইন করে হচ্ছে এই কাজগুলো করতেছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার সেকেন্ডারি যে মেইলটা আছে মানে ড্রাইভটা আছে ওইখানে হচ্ছে স্টোর করবো। ওকে, So, গুড কোশ্চেন। এটার জন্য আপনার যখন এখানে রিডিরেক্ট করে নেক্সট পেজে নিয়ে যাবে, সে সময় আপনাকে মানে আপনার যতগুলো লগ ইন করা থাকে সবগুলাই কিন্তু শো করবে। তার মধ্যে আপনি আচ্ছা। আগে মানে প্রথমে গুগল আপনাকে জিজ্ঞেস করবে কোন অ্যাকাউন্টের সাথে আপনি এটাকে অ্যাক্সেস করাইতে চান। তখন আপনি আপনার সেকেন্ডারিটা সিলেক্ট করার সাথে সাথে বলবে যে এই আপড্রাফট যে তোমার অ্যাক্সেস নিতে চাই, তোমার গুগল ড্রাইভের অ্যাক্সেস নিতে চাই, তুমি কি এটা চাও কিনা। তো ওখানে একটা অ্যালাউ বাটন থাকবে, জাস্ট সিম্পলি অ্যালাউ বাটনে ক্লিক করবেন। দ্যাটস ইট, Okay, এর ঠিক আছে। বাইরে কিচ্ছু না। Okay. ওকে, এটুকু ক্লিয়ার? এই প্লাগইনসটা ক্লিয়ার? জি ভাই। নেক্সট প্লাগইনে যাই। WP ফাস্টেস্ট ক্যাশ, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্লাগইন। রিপোজিটরিতে যাই। স্ক্রিনশটটা অফ হয়ে গেছে। করতেছে। আমি হুটহাট ক্লিক মেরে আর কি অফ করে দিছি আর কি। এবার দেখা যায়? জি ভাই, দেখা যায়। আচ্ছা, WP fastest cache, এই যে প্রথম যেটা ইনস্টল, এবং এটার কাজ বলি, আমাদের ওয়েবসাইট স্পিডটা তো ফাস্ট হওয়াটা বাধ্যতামূলক। তো এইটার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করবো, যে প্রত্যেকটা সাইট, প্রত্যেকটা পেজের, প্রত্যেকটা পোস্টের কন্টেন্ট গুলা কম্প্রেস করে সাইজ গুলা কমাই দেয়, বাট এক্সট্রা কোনো কিছু সমস্যা হয় না যে আপনার ইমেজটা ভেঙে গেল বা লেখাগুলা এবড়ো থেবড়ো হয়ে গেল, বিষয়টা এমন না। সবকিছু ঠিকঠাক রেখে তারপরেও কম্প্রেস করে আপনার টোটাল পেজের সাইজ কমাই দেওয়ার যেই প্লাগইনসটা, সেটা হচ্ছে WP ফাস্টেস্ট ক্যাশ। কারণ আমাদের ওয়েবসাইট অবশ্যই যতটা কম সময়ে লোড করা যাবে ততটা ভালো, গুগল এটা বেশি পছন্দ করে, এবং যত কম আপনার লোডিং টাইম হবে তত র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইভেন এটা গুগল 2017-18 দিকে এই আপডেটটা আসছে যে এটাকে গুগল বেশি প্রায়োরিটি দেয়।
আপনারা যখন এসইও ক্লাস করবেন তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের ওয়েবসাইট স্পিডটা কতটা ইম্পর্টেন্ট। ইভেন লাস্ট গত পরশুদিনের একটা গুগল আপডেট আসছে যেটাতে ঠিক এই কথাটা আগে বলা হয়েছে যে অবশ্যই ওয়েব পেজ যেন ফাস্ট হয়। ওকে, এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিই। এইখানে কিছু সেটিং আছে যেটা আমি যখন ভিডিও ফাইলটা আপনাদের আপলোড করে দেব হুবহু দেখে সেম ক্যাটাগরিগুলো অন করে নেবেন। আমি এখন বর্তমানে যেগুলো দেখাবো সেটা দেখেন। WP ফাস্টেস্ট ক্যাশে যাবেন যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে যাবে। এইবার যেগুলো আমি চেক মার্ক দেবো ঠিক এক্সাক্ট সেইগুলো আপনিও দিবেন। আপনার ওয়েবসাইটে যদি ইমোজি ইউজ করতে চান সেক্ষেত্রে এইটা চেক মার্ক দিবেন না, ঠিক আছে? বাট আমি পার্সোনালি যেই নর্মাল ইমোজিগুলো ইউজ করি সেগুলোতে সমস্যা হয় না। নর্মাল ইমোজি হচ্ছে কিছু ওয়েবসাইট আছে গুগলে আপনি সার্চ করবেন যে ইমোজি লিখে সার্চ করলে ওখান থেকে যে সকল ইমোজি পাওয়া যায় ওইগুলোতে সমস্যা হবে না। বাট ফেসবুক থেকে বা আদার্স কিছু ওয়েবসাইট আছে ওইগুলার যদি ইমোজি নেওয়া হয় আমি তো বলতে পারতেছি না, আপনি তো ওখান থেকে কপি করে আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে ডিজেবল ইমোজি করলে। তো এটা যদি দেখেন যে কোনো সময় আপনার ইমোজিটা লোড হচ্ছে না সেক্ষেত্রে আপনি এই ডিজেবল ইমোজিটা আনচেক করে দিবেন। প্রথমে আমাদের ক্যাশ সিস্টেম এটা ইনেবল করতে হবে। প্রথম কথা, সেটিং এর প্রথমে ক্যাশ সিস্টেমটা ইনেবল করতে হবে, দেন প্রিলোড সবগুলা জাস্ট এই উপরের সবগুলা চেক মার্ক দিয়ে ওকে। এইবার লগড ইন ইউজার এবং মোবাইল এই দুইটা আমরা গ্যাপ রাখবো, এই দুইটাতে চেক দিব না। লগ ইন ইউজারদের জন্য মানে আমি যে লগ ইন করে আছি আমাদের কোনো এক্সট্রা ক্যাশের দরকার নাই, কারণ এক্ষেত্রে কাজের ডিজাইন করতে গেলে অনেক সমস্যা হবে। আর মোবাইলের জন্য স্পেসিফিক কোনো আলাদা ক্যাশের দরকার নাই, এটা আমাদের মেইন একটা ফাইলে জমা হবে, এই জন্য এই দুইটা সিস্টেম ফাঁকা রাখবো। অ্যান্ড দেন নিউ পোস্ট এইটাতে থাকবে ক্লিয়ার অল ক্যাশ ওকে। আপডেট পোস্ট এটাতে এখানে বাই ডিফল্ট থাকবে বাট আপনি উঠায় এটা দিয়ে দিবেন ক্লিয়ার অল ক্যাশ ওকে। এবার মিনিফাই HTML, মিনিফাই CSS, কম্বাইন CSS, কম্বাইন জাভাস্ক্রিপ্ট এন্ড gzip এইটা ব্রাউজার ক্যাশিং। আর এইটা অপশনাল, প্রথমেই বলে নিছি এটা অপশনাল। আপনার যদি ইমোজিতে খুব বেশি ইন্টারেস্টেড না হন সেক্ষেত্রে এটা ডিজেবল। বাই এনি চান্স যদি কেউ কমেন্টও করে, কথার কথা কেউ কমেন্ট করতে পারে আপনার সাইটে, এমন কোথাকার ইমোজি নিয়ে আসলো তাহলে সেইটা যাতে মানে ভেঙে না যায়, সেই ইমোজিটা ভেঙে না যায়। তো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে আপনার সাইটে ইমোজি ইউজ করবেন কিনা সেটার উপর বিবেচনা করে আপনি যে ডিজেবল ইমোজি কি মানে ইনেবল করবেন সেটা আপনার ব্যাপার। বাট এইগুলা উপরের যতগুলা দেখালাম আমি যেই এক্সাক্ট সেই টপিক গুলা সিলেক্ট করছি এইগুলাই সিলেক্ট করবেন, দেন নিচে সাবমিট ওকে। এইবার সিডিএন অপশন আছে, যদি আপনারা ক্লাউডফ্লেয়ার কেউ সিডিএন ইউজ করেন, ক্লাউডফ্লেয়ারের SSL যারা ইউজ করেন তারা অবশ্যই ক্লাউডফ্লেয়ার আপনাদের ওয়েবসাইট যদি অ্যাড করে থাকেন সেক্ষেত্রে ক্লাউডফ্লেয়ারটা অ্যাড করে দিতে পারেন, এটা অপশনাল বাট করলে ভালো। জাস্ট এটা করতে হলে cloudflare.com এই সাইটে ফ্রি একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এইখানে ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে নিয়ে আপনাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড করে নিতে জাস্ট একটা ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল আছে যে কিভাবে আমার ওয়েবসাইটটা আমি ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতে পারি, ইউটিউবে অনেক ভিডিও পাবেন। সো এখানে অ্যাড করার পরে আপনি চাইলে এখানে সিডিএনটাতে জাস্ট এখানে ইউজার নেম চাবে আর গ্লোবাল এপিআই কিটা নিবে আর ইমেল অ্যাড্রেসটা নিবে। এই দুইটা দিলে পরে আর কি আপনার যত সাইটের কন্টেন্ট আছে ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে আর কি ডেলিভারি হবে, এটা অপশনাল ওকে। সেটিংটা তো বুঝছেন যে এক্সাক্ট এই কাজগুলো করতে হবে। আর যখনই আপনারা ওয়েবসাইটে ডিজাইন কমপ্লিট করবেন বা কোনো চেঞ্জ আনবেন তখন কি করতে হবে, জাস্ট সিম্পলি এই যে উপরে একটা বার আসছে এই বারে
ডিলিট ক্যাশ এন্ড মিনিফাই সিএসএস এখানে ক্লিক করবেন। একটু লোড নিবে, টোটালি ক্যাশ আগে যা ছিল সবগুলো ডিলিট হয়ে যাবে। অবশ্যই যখন আপনার ওয়েবসাইটের কোনো পেজ বা পোস্টের মধ্যে চেঞ্জ আনবেন তখন আপনি ক্যাশটা ডিলিট করে দিবেন। কারণ কথার কথা, আমি আমার একটা ওয়েব পেজের মধ্যে আমি একটা ক্যাটের পিকচার দিছি, তো একজন ইউজার আসছে, সে দেখলো যে ক্যাটের পিকচারটা আছে, আর এই প্লাগইনটা কি করে, সেই ইউজার আমার ওয়েবসাইটে আসছে, তার ক্যাশটা ধরে রাখে। সো ওই ইউজার যদি আমার ওয়েবসাইটে আবার আসে তখন তাকে আমার ওয়েবসাইটটা খুব দ্রুত এবং স্মুথলি দেখানোর জন্য এটা হেল্প করবে। সো এমন যদি হয় যে আমি ক্যাটের পিকচারটা সরায়ে আমি একটা ডগের পিকচার দিলাম, সেক্ষেত্রে কিন্তু তার আগেই ক্যাশটা ধরে রাখছে। সো সেক্ষেত্রে তাকে কিন্তু আগেই মানে আগের মতো ক্যাটের পিকচারটা দেখাইতে পারে। বাট আপনি যখনই চেঞ্জ করবেন এবং সমস্ত ক্যাশগুলো ক্লিয়ার করবেন, তারপরে ওই ইউজার যদি আবারও আসে, সেই ইউজারকে সে নতুন মনে করে সে আবার সে ডগের পিকচারটা দেখাবে বা আপনার আপডেট ভার্সনটা দেখাবে। ঠিক আছে? সো অবশ্যই আপনার সাইটে কোনো চেঞ্জ আসলে এই উপরের ডিলিট ক্যাশ থেকে ডিলিট ক্যাশ এন্ড মিনিফাই সিএসএস এখানে ক্লিক করবেন। দ্যাটস ইট। এই প্লাগইনসে আর কোনো কিচ্ছু করা লাগবে না। এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, ক্যাশটা কি? ক্যাশটা বুঝি না ভাই, ক্যাশ মানে কি? ক্যাশ কুকিজ এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যখন ইউজার আসে তখন একটা ওয়েবসাইটটা একটু কিছু ডাটা ধরে রাখে। সেই ওয়েবসাইট ইউজারের আইপি অ্যাড্রেস ধরে রাখে, সেই ওয়েবসাইট ইউজারের ব্রাউজারের ডিটেলসটা ধরে রাখে। ইন ফিউচারে যদি ওই ইউজার আবার আসে, তাকে দ্রুত যাতে ওয়েবসাইটটা ব্রাউজ করতে সাহায্য করা যায়, এই জন্য আর কি ক্যাশটা ধরে রাখে। ক্যাশটা মূলত জাস্ট একটা পিচ অফ কন্টেন্ট, যেখানে কোনো ইউজার বা কোনো ওয়েবসাইট ভিজিটরের ডাটা মানে জমা থাকে, সেটা হচ্ছে ক্যাশ ফাইল। আমি আবার ক্লিয়ার করি, কোনো ওয়েবসাইট ভিজিটর যখন আমার ওয়েবসাইটে আসবে, তার নির্দিষ্ট কিছু ডাটা আমার ওয়েবসাইট রেখে দেয় এই প্লাগইনটার মাধ্যমে। এই যেই ডাটাগুলো রেখে দেয় সেটা হচ্ছে ক্যাশ ফাইল। ক্লিয়ার? যে কোন মানে ফাইলগুলো রাখতেছে এগুলো আপনি দেখতে পাবেন না, বাট এই ফাইল তার নিজস্ব ডাটাবেজে রেখে দিবে, আপনার ওয়েব ডাটাবেজে। বুঝছি, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমরা নেক্সট ইয়েতে যাই, অটো অপটিমাইজ। এটা অপশনাল, বাট দেখাই। প্লাগইনস থেকে অ্যাড নিউ, এটাও ওয়েবসাইটকে লোড যাতে আরো মানে ওয়েবসাইট লোড যাতে আরো বেশি ফাস্ট করা যায়, সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। মাঝে মাঝে আবার এটাতে একটু সমস্যা দেখা দেয়, আপনার ওয়েবসাইট কন্টেন্ট বা ডিজাইনে যদি এক্সট্রা কোনো স্টাইল করতে দেন সেক্ষেত্রে ব্রেক হয়। খুব বেশি স্টাইলিশ কোনো ওয়েবসাইট যদি ডিজাইন করেন সেক্ষেত্রে এই প্লাগইনটা আপনারা ইউজ করবেন না। মানে খুব বেশি স্টাইলিশ সিএসএস অ্যাড করলেন বা অ্যানিমেটেড কোনো কিছু বা এক্সট্রা কোনো কালারফুল এই টাইপ যদি কিছু করেন, সেক্ষেত্রে অটো অপটিমাইজ না ইউজ করলেও চলবে। অটো অপটিমাইজের সেটিংটা আপনাদের দেখাই। আপনারা ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে জাস্ট অটো অপটিমাইজ লিখে সার্চ করবেন, প্রথম যে রেজাল্টটা এটা 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল অ্যাক্টিভেট। এই যে অটো অপটিমাইজার, আমরা সেটিংসে যাই। এইখানে এটা ইনেবল হবে, সিএসএস টা ইনেবল হবে, HTML ইনেবল, আর দেন সেভ চেঞ্জেস এন্ড এমটি ক্যাশ, এটুকুই। আর এক্সট্রা কিছু আছে যেটা ইমেজের সাথে এক্সট্রা সিডিএন ইউজ করা, সেটা আমি দেখাই। এটার জন্য এরা বলে যে হচ্ছে শর্ট পিক্সেল নামে একটা ইমেজ ক্যাশিং প্লাগইন আছে, সেটা ইনস্টল করতে বলে। বাট আমি এটা ইনস্টল করবো না, কারণ এটা ফ্রি ভার্সনে এটাতে খুব বেশি ইমেজ অপটিমাইজ করা যায় না।
আচ্ছা, এটা পরবর্তীতে যখন আমাদের এইটার প্লাগইনটা হচ্ছে স্মোশ, এই যে ওইটার অল্টারনেটিভ আমরা এই প্লাগইনটা ইউজ করব। আচ্ছা, এইটাতে আর কিছু না, জাস্ট আপনি হোম পেজের মধ্যে তাদের ড্যাশবোর্ডে অটো অপটিমাইজার জাস্ট এইটাতে চেক মার্ক দিবেন। এইটাতে চেক মার্ক দিলে অটোমেটিক্যালি এই যে এগুলো সব ফেড হয়ে আছে, বাট এটা যখন আমি চেক মার্ক দেবো সব ইনেবল। এগুলো এক্সট্রা কিছু করা লাগবে না, জাস্ট এই দুইটাতে চেক মার্ক দিবেন, এইটাতে আর এইটাতে, and then save changes and empty cache। এই ফাইলটাতে আর কিছু করা লাগবে না, অ্যাডভান্স কিছু করার দরকার নাই। আবার এইটাতেও কিন্তু ক্যাশ কুকি ধরে রাখে, যে ক্যাশের কথা এর আগে বললাম। এই যে WP ফাস্টেস্ট ক্যাশ যেমন ক্যাশ ধরে রাখে, এই প্লাগইনটাও ক্যাশ ধরে রাখে। তো এই প্লাগইনের ক্যাশটাও যদি রিমুভ করতে হয় সেক্ষেত্রে সেম ওয়ে, এইখানে জাস্ট মাউস কার্সরটা আপনি রাখলেই এই যে ডিলিট ক্যাশ, ক্যাশ ডিলিট হয়ে গেছে। এখন এখানে 0 দেখাচ্ছে। আপনি সাইটে ভিজিট করলে এখানে 1 2 3 বা যত বাইট, এখানে কিলোবাইট বাইট বা কত মেগাবাইট, যত ইউজার আসবে তত এটা আর কি দেখাবে যে এত ইউজার থেকে আমরা এতগুলা ক্যাশ কুকি ধরে রাখছি, মানে তাদের ইউজার ডাটা ইনফরমেশন ধরে রাখছি। আচ্ছা, আমি কি একটু অ্যাডভান্স চলে যাচ্ছি? আপনাদের সমস্যা হলে কোশ্চেন করতে পারেন। এই প্লাগইনস কমপ্লিট, এই প্লাগইনস আর কিছু করা লাগবে না। ওকে, আমাদের ছিল হচ্ছে অটো অপটিমাইজে ছিলাম। এবার হচ্ছে WP ফর্মস। আমাদের ওয়েবসাইটে অবশ্যই একটা কন্ট্যাক্ট পেজ থাকবে এবং কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম থাকবে, কন্ট্যাক্ট ফর্ম, ঠিক না? তো এটার জন্য আমরা কি করব, আমরা জাস্ট একটা কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন ইউজ করব যেটার নাম আছে WP ফর্মস। WP ফর্মস এর সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে খুবই বিগিনার ফ্রেন্ডলি, ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, ড্র্যাগ এন্ড ড্রপ ডিজাইন করা যায়। সো এটার জন্য ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে WP ফর্মস, এই যে প্রথম যেটা WP ফর্মস 3 মিলিয়ন ইনস্টল, অ্যাক্টিভেট। আচ্ছা, অটোমেটিক্যালি এই প্লাগইনের একটা ড্যাশবোর্ডে আমাকে রিডিরেক্ট করে নিছে। সো আমরা এখানে কিছু দরকার নাই, আমরা এই যে লেফট সাইড বারে WP ফর্মস নামে একটা অপশন আসছে, এটাতে জাস্ট মাউস কার্সর রাখলে অল ফর্মস এখানে ক্লিক করব, এখান থেকে এখানে অল ফর্মস। এবার এখানে আমাদের যেহেতু একটা ফর্মও তৈরি করা নাই, অ্যাড নিউ, নতুন একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব, অ্যাড নিউ। এখানে একটা নাম দিলাম যে কন্ট্যাক্ট পেজের কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট পেজ লিখে দিলাম একটা ফর্ম নেম। এরপর এখানে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম নামে অপশন আছে, এখানে একটা ক্লিক। এটা কি এখানে কি মানে আমরা যারা ওয়েবসাইট ওনার তাদেরকে তাদের খবর মানে কন্টাক্ট লিস্ট দিতে হবে, নাকি আপনার যারা ভিজিটর আসবে তাদের কন্টাক্ট? আপনি যে কোনো ওয়েবসাইটে গেলে কন্ট্যাক্ট ফর্ম পান না, যেখানে আপনার নেম ইমেল দিয়ে আপনি একটা মেসেজ সেই ওয়েবসাইট ওনারকে পাঠান, ঠিক সেই কাজটা আমাদের ড্যাশবোর্ডেও তো একটা ফর্ম আছে ওইটার মতোই। ড্যাশবোর্ডের মধ্যে যে একটা কন্ট্যাক্ট ফর্ম দেখছেন না, যে নেম ইমেল আপনার মেসেজ, এটাই সেটা বানাচ্ছে। সো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বাই ডিফল্ট এই টেমপ্লেটের মধ্যে দেয়া আছে। এক্সট্রা কিছু যদি অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে মাল্টিপল চয়েস কোশ্চেনটা যদি আমরা ড্র্যাগ করে জাস্ট আপনি ড্র্যাগ করে ছেড়ে দিবেন। এটা আপনার বিজনেস উপর বেস করে একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবেন, যে সেই বিজনেসটা কেমন, কি কি দরকার, মানে কি কি ইনফরমেশন একটা ইউজার ফিল আপ করে তারপর আমার সাথে কন্ট্যাক্ট করবে। সো এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যাড করতে পারেন, ড্রপ ডাউন অ্যাড করতে পারেন। কথার কথা আমি এখানে আপনি একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব কাস্টমাইজার,
আপনি ওয়েব ডিজাইন সার্ভিস দেন, সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট ফর্মটা কেমন হবে? সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্মটা এমন হতে পারে যে আমি এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে দিলাম যে আপনার কি ধরনের, এখানে দিলাম যে হুইজ টাইপ লুকিং ফর, এটা আপনার কোশ্চেন হতে পারে কোন ধরনের ওয়েবসাইট আপনি খুঁজতেছেন, এরকম একটা কোশ্চেন আপনি আপনার ওয়েবসাইট ভিজিটরকে করলেন। এখানে হতে পারে যে ব্লগ, পোর্টফোলিও, তারপরে এখানে দিলাম ই কমার্স, ড্রপ ডাউন মেনু থেকে দিলাম, ড্রপ ডাউন মেনুতে এডিট করি যে এখানে কোয়ান্টিটি, সরি কোয়ান্টিটি। আচ্ছা আমি মানে কোন একটা কিছু দিলাম আর কি, 1 2 3 এই টাইপ কিছু। কতগুলো ওয়েবসাইট আপনার দরকার এবং কতগুলো ওয়েবসাইট দরকার এবং কি টাইপ ওয়েবসাইট দরকার, এই দুটো এক্সট্রা আমি অ্যাড করলাম। সেভ, প্রথমে তার নেম নিব, কোন টাইপ ওয়েবসাইট সে চাই, কতগুলো চাই, তার ইমেল অ্যাড্রেস এবং সে তার নির্দিষ্ট যে রিকোয়ারমেন্টগুলো সে মেসেজ অপশনে দিবে। আচ্ছা এই পেজে যখন আমাদের সকল এলিমেন্ট গুলা অ্যাড করা হয়ে যাবে, যে তাদের কাছ থেকে আমার ওয়েবসাইট ভিজিটরের কাছ থেকে আমরা নাম নিব, কি ধরনের ওয়েবসাইট তার দরকার সেই ইনফরমেশন প্লাস কতগুলা দরকার ওয়েবসাইট, সেটা একটা ফিল্ড এখানে অ্যাড করছি, দেন ইমেল অ্যান্ড মেসেজ। এইটা অ্যাড করার পরে আমাদের জাস্ট একটু সেটিং এ যেতে হবে যে আমাদের কোনো ইউজার যদি আমাদেরকে কন্ট্যাক্ট করতে চাই সেই নোটিফিকেশনটা আমরা কোথায় পাবো। সেক্ষেত্রে সেটিং অপশন থেকে নোটিফিকেশন অপশনে আপনি যে অ্যাডমিন যে মেল, এই শর্টকাটটা দেয়া থাকলে এটা উঠাই দিবেন, কারণ অ্যাডমিন মেল এই শর্টকাটে মাঝে মাঝে মেল আসতে সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে আপনার ওয়েবসাইট সরি আপনার পার্সোনাল মেলটা বা যে মেলে আপনি মেলগুলা নিতে চাচ্ছেন, নোটিফিকেশন করাইতে চাচ্ছেন, সেই মেলটা এখানে ইনপুট করে দেবেন। ওকে, ঠিক সেম ভাবে আপনার অ্যাডমিন মেলটা এই যে যেখানে অ্যাডমিন মেল লেখা আছে এই দুইটা জায়গায় জাস্ট প্রথমে সেন্ড টু ইমেল অ্যাড্রেস আর ফ্রম ইমেল, এই দুইটা সেকশনে আপনার অ্যাডমিন মেলটা আপনি টাইপ করে দিবেন, এই শর্টকাটটা রাখার দরকার নাই। ওকে, এরপরে জাস্ট সেভ চেঞ্জ, এইবার ক্রস, আমাদের একটা ফর্ম তৈরি করা শেষ, এবার এটা আমরা দেখব কাজ করে কিভাবে। এইটুকু ক্লিয়ার যে আমরা কিভাবে অ্যাড করব, কোনো ফিল্ড অ্যাড করব কিভাবে, বা আমাদের নোটিফিকেশন মেল কিভাবে সেট করতে, এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া পারবো। ওকে, এইবার যখন আপনার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন এখানে ক্রস বাটনে ক্লিক করবেন, আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। আমরা একটা ফর্ম ক্রিয়েট করছি, সেটার শর্টকাটটা যে এখান থেকে জাস্ট আমরা কপি করব, কপি এন্ড আমরা একটা নতুন পেজ করি, অ্যাড নিউ পেজ, আমি নতুন ট্যাবে করে নেই। কন্ট্যাক্ট পেজ, এটা আমাদের একটা কন্ট্যাক্ট পেজ বা কনসালটেশন পেজ হতে পারে, যে এর ফ্রি কনসালটেশন এই টাইপ। ওকে, কন্ট্যাক্ট পেজে আমরা জাস্ট এইখানে আমাদের যে কোডটা কপি করে আনছি এটা জাস্ট পেস্ট করে দিব এন্ড পাবলিশ। পেজটা আমরা একটু ভিজিট করে দেখি, আসছে আমাদের কন্ট্যাক্টটা লিখলাম কন্ট্যাক্ট পেজের মধ্যে
নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোন টাইপের ওয়েবসাইট এখানে সিলেক্ট করা যাবে, এন্ড কতগুলা দরকার, এই যে ড্রপ ডাউন মেনু থেকে 2টা কি 3টা এরকম, এবং সেই ক্লায়েন্ট তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে মেসেজ লিখে যখন সে সাবমিট বাটনে হিট করবে, আমরা একটা মেইল পাবো আমাদের অ্যাডমিন মেইলে। তো অ্যাডমিন মেইলের মধ্যে সব রিকোয়ারমেন্টস থাকবে, যে সে কোনটা মানে সিলেক্ট করছে সবগুলো আপনারা মেইল করে তারা জানিয়ে দিবে। তো আপনি তার সাথে আবার পরবর্তীতে কন্ট্যাক্ট করলেন মেইলের থ্রুতে, ইমেইলের থ্রুতে। ঠিক আছে, তো এই গেল আমাদের কন্ট্যাক্ট ফর্ম কিভাবে তৈরি করতে হয় ডাব্লিউপি ফর্মস প্লাগইনের মাধ্যমে। তো এইটুকু পর্যন্ত আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে যে কিভাবে একটু বুঝি নাই এইটাই, এটা কেমনে করলেন, ওটা কেমনে করলেন, বলেন। না ভাই বুঝতে পারছি। জাস্ট সিম্পলি আপনি ওই প্লাগইনটা ইনস্টল করবেন, আপনার মনের মতো সাজাবেন, আপনি কি কি দিতে চান, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ করবেন এন্ড দেন সেটা ইনপুট করবেন। তারপরে আপনি জাস্ট এটা শর্টকাটটা আপনি যেইখানটাতে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে চান সেই জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন, তাতেই এনাফ। কন্ট্যাক্ট ফর্মটাকে আরো স্টাইলিশ কেমনে করা যায়, যেটা আমরা দেখবো হচ্ছে এটা যখন আমরা কোনো ওয়েবসাইট বিল্ড করবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। মানে এটা তো দেখতে খুব বেশি প্রফেশনাল লাগতেছে না, বাট এটা নর্মাল ডেমো একটা কন্ট্যাক্ট ফর্ম, জাস্ট ব্ল্যাঙ্ক একটা ওয়েব পেজের মধ্যে টেক্সট এবং ফর্ম। বাট এটাকে কতটা স্টাইলিশ এবং কালারফুল করা যায় সেটা নেক্সট ক্লাস। ওকে, আমরা তাহলে নেক্সট প্লাগইনে যাই। এরপর আসছে আমাদের ইয়োস্ট এসইও প্লাগইন। এসইও আমাদের ওয়েবসাইটটাকে অবশ্যই এসইও করতে হবে, আমাদের গুগল র্যাঙ্কিং এর জন্য তো একটা প্লাগইন দরকার, গুগলে আমাদের ওয়েবসাইট যাতে র্যাঙ্ক পাই। তো সেক্ষেত্রে আমরা একটা প্লাগইন ইউজ করবো যেটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও। এক্ষেত্রে অনেকে র্যাঙ্ক ম্যাথ নামের নতুন একটা প্লাগইন আসছে সেটা ইউজ করে, বাট আমি পার্সোনালি ইয়োস্ট এসইও প্লাগইন ইউজ করি এবং এটার রেপুটেশনও খুব ভালো। র্যাঙ্ক ম্যাথ নতুন আসছে, বাট ওইটার মধ্যে অনেক বাগ থাকতে পারে। নতুন বলতে তারপরেও বছর দুয়েক হয়ে গেছে, কিন্তু ইয়োস্ট এসইও অনেক আগে থেকে, প্রায় 2000, এটার এস্টাবলিশ ডেটটা আমার জানা নাই, তবে আমি এসইওতে এসইও কোর্স করছিলাম 2017-তে, তখনই আমি ইয়োস্ট নিয়ে কাজ শুরু করি। ইভেন এখন পর্যন্ত আমি র্যাঙ্ক ম্যাথ ইউজ করছি, বাট ইয়োস্টে ইউজ করছি। দুইটা থেকে আমার কাছে ইয়োস্টই বেটার মনে হয়। আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে ইয়োস্ট লিখে সার্চ করব। তবে এইটার ইয়োস্ট এসইওর কাজটা আমরা তখন করব যখন আমাদের ওয়েবসাইটটা টোটালি কমপ্লিট হয়ে গেছে, ডিজাইন করা টোটালি কমপ্লিট, তখন আমরা ইয়োস্ট এসইওর কাজ শুরু করব। এখন জাস্ট ইনস্টল করব আর রাইখা দিতে পারি, এইটুকুই। বাট যখন আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইন টোটালি কমপ্লিট করবেন, নতুন পোস্ট করবেন, ওয়েবসাইটের অন পেজের কাজ করবেন, বা যখন এসইওর ক্লাস করবেন, তখন বুঝতে পারবেন যে এটার এক্সট্রা কাস্টমাইজেশনটা কি। তখন আমাদের যে মেন্টর আছে এসইওর, সে আপনাকে সবকিছু দেখাই দিবে যে এসইও টোটালি কাস্টমাইজ। আপনার কথা আমি আস্তে শুনতে পাচ্ছি, কেমন যেন ভাঙা ভাঙা। ভাই বলছিলাম যে ইউএসটি এর এক্স্যাক্টলি কাজ কি, মানে শর্ট ওয়ার্ডে একটা ওয়ার্ডে বলতে গেলে কি কাজ করে? পুরা সাইটের এসইওর একটা মনিটরিং প্ল্যাটফর্ম এটা ইয়োস্ট। এটা দিয়ে আপনি আচ্ছা, পুরা ঠিক আছে। ওয়েবসাইটের আমি দেখাচ্ছি অ্যাক্টিভ করে। এটা আপনি আপনার কোন ওয়েব পেজটাকে একটু অপটিমাইজ করে নিতে হবে, টাইটেলটা এটা দিলে বেটার হইতো, টাইটেলটা এমন করলে বেশি ইউজার ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি হইতো। এই টুলসটা জাস্ট আপনাকে সাহায্য করবে, এবং এই টুলসে বিল্ট ইন কিছু ফিচার আছে, যেটা একটা হচ্ছে robot.txt, তারপরে আপনার sitemap.xml, এরকম কিছু ফিচার আছে যেটা আপনি এসইও ক্লাসে গেলে বুঝবেন। তো আমি দেখাই, এটা আপনার ওয়েবসাইট। এই প্লাগইনসটার কাজটা কি, জাস্ট আপনার যত পেজ আছে সেই পেজের র্যাঙ্কিংটা কেমন হইতে পারে এস্টিমেটেড করে দিবে, এবং কোন কোন জিনিসগুলো আপডেট করলে আপনার পেজটা দ্রুত র্যাঙ্ক পাবে সেইগুলো সাজেস্ট করবে। এই প্লাগইনসের কাজটাই এই। বাট সেই সাথে এক্সট্রা দুইটা ফিচার আছে, সেটা একটা হচ্ছে robots.txt, যেই রোবটস ফাইলটা গুগল রোবটের সাথে কন্ট্যাক্ট করে আপনার ওয়েবসাইটের
যত কন্টেন্ট আছে সেটা আপনার গুগল বটকে, গুগলের রোবটকে বুঝাই দিবে। আপনার ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক্যালি একটা রোবট তৈরি হয়ে যায় যখন আপনি এই প্লাগইনসটা ইনস্টল করেন। সেটার নাম হচ্ছে robots.txt। robots.txt আপনার website.com/robots.txt যখন লিখবেন, এই যে এইটা ইউজার এজেন্ট, মানে প্রত্যেকটা সার্চ ইঞ্জিন, যেমন গুগল হইতে পারে, বিং হইতে পারে, ইয়াহু হইতে পারে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে ডিসঅ্যালাউ এই পাথটা, এই ফোল্ডারটা তুমি ডিসঅ্যালাউ, তুমি এটা ক্রাউল করো না, এটা তোমার পড়ার দরকার নাই, তুমি শুধু পড়ো এইটা। ঠিক আছে? সো এই রোবটসটা গুগল বা অন্যান্য যত সার্চ ইঞ্জিন আছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের সাথে কন্ট্যাক্ট করে এবং কোনগুলা সে গুগলের ওয়েব সার্পে রাখবে। সার্প মানে আমরা যখন সার্চ করি সে একটা পেজ আসে না, সেই পেজটাতে কোন পেজগুলো রাখবে, পোস্টগুলো রাখবে, সেটা ডিফাইন করে দেয় এই রোবটসটা। সো এই রোবটসটাই গুগল বেশি ফলো করে। গুগলের বট এসে প্রথমে robots.txt কাছ থেকে অনুমতি নেয় যে কোনগুলাতে সে যাবে কি না যাবে, দেন সে আরেকটা পাথ ফলো করে, সেটা হচ্ছে sitemap.xml। এটা আমার ওয়েবসাইট /sitemap.xml sitemap.xml লিখলে পারে আপনার সাইটে যতগুলা পেজ আছে, পোস্ট আছে, সবকিছু এখানে কিন্তু গুগলের বট পেয়ে যাবে। সুতরাং গুগলের বট আপনার সাইটে আসবে, সাইটম্যাপ প্রথমে robot.txt থ্রুতে আসবে, দেন সাইট ম্যাপে যাবে, সাইট ম্যাপে যায় কোন পেজ আছে, কোন পোস্ট আছে, সবগুলো সে দেখে সে চাবে যে গুগলের ফার্স্ট পেজে বা যে পেজে আর কি রাখা সে মনে করে সে রাখবে। সো আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, সেই ওয়েবসাইটটাকে পড়তে হলে তো গুগলের বট আইসা কি দেখবে? একটা যদি ক্যাটের ছবি থাকে, গুগলের বট কিন্তু এটা দেখতেছে না যে এটা কি ক্যাটেরই পিকচার। যদি তাকে বোঝাই না দেওয়া যায় যে এটা ক্যাটের পিকচার, সে কিন্তু বুঝতে পারবে না যে এটা ক্যাটের পিকচার। ওটা তো জাস্ট একটা রোবট। সো আমরা যখন ক্যাটের ইমেজ আপলোড করি তখন কিন্তু সেই ইমেজের নেমটা কিন্তু ক্যাট দেয়া থাকে। সেটা যদি এমন হয় যে টাইগার লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গুগলের বটটা বুঝবে যে হ্যাঁ এটা টাইগারের পিকচার। ঠিক আছে? সো ওকে জাস্ট চিনাই দিতে হবে, বাট চিনানোর জন্য তো একটা ওয়ে লাগবে। সেটা হচ্ছে আপনার এই Yoast SEO প্লাগইন, যেটা আপনাকে sitemap XML প্লাস robots.txt এই দুইটা ফিচারের মাধ্যমে গুগলকে হেল্প করে যে দেখো এই সাইটটা এইটার জন্য, এবং তুমি চাইলে এটাকে র্যাঙ্ক করাইতে পারো। সেটা বেস করে যতটা অপটিমাইজ করা যায়, অপটিমাইজেশনের উপরে পজিশন, যে ফার্স্ট পজিশনে গেল কি থার্ড পজিশনে গেল, এইটা। সো এইটা ক্লিয়ার? আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন Yoast SEO যখন ক্লাস করবেন, SEO যখন ক্লাস আসবে তখন আরো বেশি ক্লিয়ার হবেন এটা। বাট এই সাইটের এই প্লাগইনের মেইন কাজটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য। ওকে, জাস্ট আপনি ইনস্টল করে রেখে দিবেন, আপনারা এখন আপাতত কিছু করা লাগবে না, জাস্ট ইনস্টল করে রেখে দিবেন। এটা অ্যাক্টিভও করা যাবে না? হ্যাঁ, অ্যাক্টিভ করে রাখলেন সমস্যা নাই, অ্যাক্টিভ করেই কাজ করবেন, অ্যাক্টিভ করে রাখলেন সবাই। ভাইয়া বলেন। বলছিলাম যে আপনার এই যে sitemap HTML আর হচ্ছে robot.txt এই ফাইলগুলো কি আপনার এটা ইউজটা কি অটো ক্রিয়েট করবে নাকি আমাদের এটা আলাদা করে ক্রিয়েট করে নিতে হবে? অটো ক্রিয়েট করবে, বাট সেই সাথে যদি চান আপনি যে এটার সাথে আরো কিছু অ্যাড করবেন, সেটাও অ্যাড করার ওয়ে আছে। এটাই তো বলতেছি, আপনি যখন এসইও ক্লাস করবেন তখন আমি মানে সে দেখাই দিবে, বাট আমিও একটু দেখাই যে আপনি robots.txt এর মধ্যে বাই ডিফল্ট কি করতে হয়, বাই ডিফল্ট এই ইউআরএলটা দেয়া থাকে। এই সাইট ম্যাপটা চিনাই দিলে কি হয়, গুগলের বট যখনই আপনার ওয়েবসাইটে আসবে অটোমেটিক্যালি সে এটা ক্রাউল করার সাথে সাথে সে আপনার এই সাইট ম্যাপের লিঙ্কটা যদি এখান থেকে পেয়ে যায় তাহলে তো মানে একটু দ্রুত ইন্ডেক্স করতে পারে। সো আপনি নিজে যদি একটু এডিট করতে চান যে না আমি নিজে একটু এডিট করি robot.txt ফাইলটা, সেক্ষেত্রে আমি একটু দেখাই, যদিও এসইও ক্লাস না এটা। জাস্ট আপনি এসইও থেকে টুলস সেকশনে যাবেন, এই যে Yoast SEO যেই অপশন, এখান থেকে টুলস সেকশনে যাবেন, টুলস থেকে ফাইল এডিটর, হ্যাঁ ফাইল এডিটর, টুলস থেকে ফাইল এডিটর, এইখানে ক্রিয়েট robots.txt ফাইল। আচ্ছা, মনের ভুলেও
এইচটি অ্যাক্সেস এইটাতে কিছু এডিট করবেন না। আপনি যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান এসইও ক্লাসের পরে বা কোনো ভিডিও টিউটোরিয়াল দেখে, সেক্ষেত্রে রোবট ডট টুল সেকশন থেকে রোবটস ডট টিএক্সটি এই সেকশনে আসার পরে এই বাটনটাতে ক্লিক করবেন, ক্রিয়েট রোবটস ডট টিএক্সটি ফাইল। তো এই যে এই লেখাটাই কিন্তু এখানে শো করতেছে, ঠিক না? সো আমি চাচ্ছি যে এর সাথে এই সাইট ম্যাপটা গুগল যখন আসবে, প্রথমে তো রোবটস ডট টিএক্সটি ফাইলটা গুগলের বটটা আগে চেক করে, সেখানেই যেন সে আমার সাইট ম্যাপটা পেয়ে যায়। আর যদি আমার গুগলের বট সাইট ম্যাপটাই পেয়ে যায়, তাহলে কিন্তু দ্রুত আমার সাইট ম্যাপ পেজে চলে আসবে এবং আমার যত কন্টেন্ট আছে, আমার পেজ আছে, পোস্ট আছে, সবকিছু কিন্তু দ্রুত দ্রুত সে ইন্ডেক্স করার চেষ্টা করবে। ওকে, এবার আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এই যে এইটা আমি নিচে একটা লাইন করে অ্যাড করে দিয়ে সেভ চেঞ্জেস দিলাম। এইবার আমি এই পেজটাতে যাই, একটু রিলোড দেই, চলে আসছে না? সো এখন যদি গুগল আমার সাইটে আসে, তাহলে সে রোবটস ডট টিএক্সটি ফাইলের মধ্যে আগে নির্দেশনাগুলো দেখবে যে কোন কোন জায়গায় আমি যাব কি যাব না, দেন সে আমার সাইট ম্যাপে চলে যাবে। সাইট ম্যাপ থ্রুতে আমার সব ওয়েবসাইটটাকে ক্রাউল করার চেষ্টা করবে ধীরে 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 ধীরে। এটুকু ক্লিয়ার আপনি? যে আপনি চাইলে কিন্তু এডিট করতে পারেন। ইভেন এই রোবটস জি ডট জি ভাইয়া, জি। হ্যাঁ, রোবট ডট টিএক্সটি ফাইল কিন্তু আরো সুন্দর করে এডিট করা যায়। বাট আমি দেখছি বড় বড় যত মার্কেটার আছে, বড় বড় যত এসইও এক্সপার্ট আছে, তাদের ওয়েবসাইটে কিন্তু কিছুই থাকে না। অনেকে অনেক বড় লেন্দি হচ্ছে রোবট ডট টিএক্সটি ফাইল ইউজ করে, বাট যত এসইও এক্সপার্ট দেখছি তারা মোস্ট জাস্ট এই 2-3 লাইনেরটা ইউজ করে। সো আমিও পার্সোনালি 2-3 লাইনের এইটা ইউজ করি। অনেকে যারা গুগল অ্যাডসেন্স আপনি কি এক্সএমএলটা দেন এখানে? বুঝি নাই কি আপনি কি আপনি যে সাইট ম্যাপের যে ইউআরএলটা, এই ইউআরএলটাকে আপনি এখানে ইউজ করেন? আমি নিজেও ইউজ করি। আমি আমার ওয়েবসাইটের ইয়েটা দেখাচ্ছি, shinon.net/robots.txt। উপস, আমারটা দেয়া নাই। আচ্ছা, এটা খুব সম্ভবত আমি সরাই ফেলছি, তাইলে এটা দিতে হয়, দিলে ভালো, বাট আমি এটা মিসিং করে ফেলছি। আপনাদের দেখাইতে চাই, একটা ভালো উপকার হয়ে গেল আমার। আচ্ছা, এইটুকু ক্লিয়ার আপনারা যে এটা sitemap.xml প্লাস কিভাবে আপনি যদি এটা এডিট করতে চান সেটা কিভাবে করবেন? ভাই ক্লিয়ার। ভাই আপনি কি আমাদের অন পেজ অপটিমাইজেশন দেখাবেন? এসইওর ক্লাসটা তো আমার ভাগ্যে পড়ে নাই। আপনারা এসইওর জন্য খুব সম্ভবত আমাদের আরাফাত স্যারকে পাবেন। হ্যাঁ, এসইও এর জন্য অনলি 1 মাস সিলেক্ট করছে। 1 মাসে তো আমরা এসইও মানে বানান শিখতে চলে যাবে। হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইনেও কিন্তু 1 মাসই, বাট তারপর আমি যতটা চেষ্টা করতেছি আপনাদের দেওয়ার, স্যারও ইনশাল্লাহ সবকিছু দেওয়ার চেষ্টা করবে। বাট একটা বিষয় কি, এসইওটা 1 মাসও কিন্তু 1 বছরও কমপ্লিট হয় না। কারণ কি আমি বলি, প্রতিনিয়ত জি ভাই, গুগলের সেটাই একটা বলছি। প্রতিনিয়ত গুগলের আপডেট আসে। সো আপনাকেও গুগলের আপডেটের সাথে থাকতে, মানে অ্যাক্টিভ থাকতে হবে, যে নতুন কোন আপডেটটা আসছে, কোনটা চেঞ্জ করতে হবে। সো আপনিও ওইটার সাথে সাথে আপনার সাইটটাকে আপডেট রাখলেন, তাহলে কিন্তু র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। আমি নর্মালি এসইও নিয়ে অন পেজ নিয়ে কাজ করছি, বাট অফ পেজ নিয়ে একটু কম কাজ করা হয়। অন পেজে যা হোক মোটামুটি করলে প্রায় 60% এসইও কমপ্লিট হয়ে যায়, অন পেজটা যদি ঠিকঠাক মতো করা যায়। আচ্ছা, আমরা নেক্সট যাই, নেক্সট প্লাগইন। নেক্সট প্লাগইনটা হচ্ছে আলটিমেট অ্যাডঅনস ফর গুটেনবার্গ। গুটেনবার্গটা কি এটা আগে জানি। গুটেনবার্গ হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোনো কিছু লেখালেখি করি, সেক্ষেত্রে সেই যেই একটা সিস্টেম, লেখালেখি করার যে সিস্টেম, এটা হচ্ছে গুটেনবার্গ সিস্টেম। এটা আপডেট আসছে 2018-তে, গুটেনবার্গ আপডেট আসছে। ওয়ার্ডপ্রেসের কিন্তু নির্দিষ্ট একটা সময়ে আপডেট আসে। সেই ওয়ার্ডপ্রেস যখন আপডেট হয়েছে, ঠিক সেই সময় গুটেনবার্গ রাইটিং সিস্টেমটাও কিন্তু নতুন আপডেট হয়েছে। আগে ছিল ক্লাসিক্যাল রাইটিং সিস্টেম। পোস্ট সেকশনে গেলে বুঝবেন যে, আমি অল পোস্টে যাই, অল পোস্টে হ্যালো ওয়ার্ড, আমি এটাই একটু এডিট করি।
আচ্ছা, এটা হচ্ছে আপনার গুটেনবার্গ ফরম্যাট। আগে যখন ক্লাসিক্যাল এডিটর ছিল, সেক্ষেত্রে কি হতো, সেটা দেখতে একটু ওল্ড ভার্সন, প্লাস এটা আপনার এখানে অনেকগুলা বার থাকতো। সো এইটাতে গুটেনবার্গে আসার পরে সিস্টেমটাকে অনেক ক্লিন মানে এবং রাইটিং ফ্রেন্ডলি করে বানাইছে। সো এক্ষেত্রে আপনার যত এলিমেন্টস দরকার আপনার জাস্ট কম্প্রেস করে একটা ফাইলে রাখছে। জাস্ট আপনি এই যে প্লাস আইকনটাতে ক্লিক করবেন, দেন আপনি কি অ্যাড করতে চান সব কিছু এখানে আছে। বাট আগে কি সিস্টেমটা ছিল, এই সিস্টেমটা জাস্ট উপরে মানে উপরে ছিল, যেগুলো আর কি আপনি যখন স্ক্রল করতে করতে লিখতে লিখতে নিচে চলে যেতেন, সেক্ষেত্রে এটা খুঁজে পাওয়াটা একটু টাফ হয়ে যেত। সো সেক্ষেত্রে তারা তাদের ওয়ার্ডপ্রেস ভার্সনের সাথে আপডেট করে নতুন একটা রাইটিং সিস্টেম আছে, সেটার নাম হচ্ছে গুটেনবার্গ। বাট আমরা এই প্লাগইনটা ইউজ করব কি কারণে, গুটেনবার্গ এই প্লাগইনের সাথে এই গুটেনবার্গ এই রাইটিং সিস্টেমের সাথে আরো এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করব, আলটিমেট অ্যাড-অনস ফর গুটেনবার্গ। এখানে কিছু এলিমেন্টস আছে, মানে ফিচার আছে, যে ডাব্লিউপি ফর্মস আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন, শর্টকাট এখানে অ্যাড করতে পারেন, এখানে টুইটারের একটা টুইট আপনি এখানে অ্যাড করতে পারেন, ইউটিউব ভিডিও আপনি অ্যাড করতে পারেন। এই যে এক একটা ফিচার, এই ফিচারের মতো আরো এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করব, আলটিমেট অ্যাড-অনস ফর গুটেনবার্গ। এটার জন্য জাস্ট আচ্ছা আমি এটা লিভ নেই, প্লাগইন রিপোজিটরিতে যেতে হবে, সেম ওয়েতে আবার অ্যাড নিউ, আলটিমেট অ্যাড-অনস ফর গুটেনবার্গ লিখে সার্চ করবেন। প্রথম যেটা বাই ব্রেইনস্টর্ম ফোর্স, এই কোম্পানিটার একটা থিম আপনি অলরেডি ইউজ করছেন, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। আচ্ছা লাস্টে অ্যাস্ট্রার বিষয়ে একটু কথা বলবো না। এইটা হচ্ছে সেই প্লাগইন, আমি ইনস্টল করে নেই, গুটেনবার্গ ব্লকস অ্যাক্টিভেট। আচ্ছা, এবার আমি একটু গিয়ে দেখি যে এক্সট্রা কি কি ফিচার আসছে। এটা যে ইনস্টল করলাম, এক্সট্রা কি কি জিনিস আমি অ্যাড করতে পারবো শুধুমাত্র এই প্লাগইনটার জন্য। আমি আবার পোস্টে যাই, পোস্ট থেকে অল পোস্টে যাই, এটা এডিট, আচ্ছা এবার আমি প্লাস আইকনে ক্লিক করি। এই যে এইগুলা ছিল বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস প্রদত্ত ফিচারগুলো এইটা। বাট এই যে দেখেন আলটিমেট অ্যাড-অনস ফর আলটিমেট অ্যাড-অনস ব্লগ, আমরা যে প্লাগইনটা ইউজ করলাম, সেই প্লাগইনটা ইউজ করার ফলে আমরা এখান থেকে শুরু করে এই যে নিচের এই যতগুলা মডিউল আছে, যতগুলা এলিমেন্ট আছে, সবগুলা কিন্তু আমরা অ্যাড করতে পারবো এক্সট্রা। যেমন আমাদের কি দরকার হইতে পারে, আমরা একটা সোশ্যাল শেয়ার, এটা কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস দিয়ে রাখছে, বাট ইনফো বক্স এটা কিন্তু বাই ডিফল্ট দেয়া থাকে না। তারপর টেস্টিমোনিয়াল, আপনার ওয়েব পেজের মধ্যে একটা টেস্টিমোনিয়াল অ্যাড করা লাগতে পারে। টিম, এটা আপনার টিমের মধ্যে আপনার একটা কোম্পানি আছে, সেটার মধ্যে কতজন আছে সেটার টিম করে প্রত্যেকটা টিমের মেম্বারের হচ্ছে বায়োডেটা আর কি অ্যাড করার জন্য এই টিম এটা অ্যাড করা হয়। ঠিক সেম ভাবে আইকন লিস্ট, তারপরে পোস্ট টাইম লাইন, তারপরে কোডস, হাউ টু স্কিমা, এটা এসইও এর মধ্যে চলে গেছে, এটা খুবই একটা ভালো জিনিস। হাউ টু স্কিমা অ্যাড করার কারণে এসইও কিন্তু দ্রুত র্যাঙ্ক পাই। তারপর এফএকিউ স্কিমা, এগুলো একটু এসইও এর মধ্যে চলে গেছে। বাট এই যে ফিচারগুলো, এক্সট্রা ফিচারগুলো মানে পাইলাম এটা এই প্লাগইনস এর মাধ্যমে। সো আমি রিকমেন্ড করি আপনি আপনার ওয়েবসাইটে অবশ্যই এই প্লাগইনসটা ইউজ করবেন, আলটিমেট অ্যাড-অনস ফর গুটেনবার্গ। তাহলে আপনার রাইটিং স্কিল, মানে আপনার রিডারের রিডিং এক্সপিরিয়েন্সটা আরো বেশি বাড়াই দিবে, কারণ এখান থেকে আপনি স্টাইলিশ কিছু ফিচারও অ্যাড করতে পারবেন। অ্যাডভান্স হেডিং খুব সম্ভবত মনে হয় স্টাইলিশ একটা হেডিং সিস্টেম, সেটা আমি দেখি একটু অ্যাড করে।
অ্যাডভান্স হেডিং, এই যে অ্যাডভান্স হেডিং সিস্টেমে কি আসছে, আমার হেডিং এর নিচে একটা আন্ডারলাইন আছে, স্টাইলিশ আন্ডারলাইন, ঠিক এইরকম একটা ফিচার আর কি অ্যাড করছে। প্লাস আর একটা দেখি, কল টু অ্যাকশন বাটন, একটা বাটন দেখি, মার্কেটিং বাটন একটা অ্যাড করি, সাবস্ক্রাইব নাও টাইপের মার্কেটিং বাটন। নর্মালি কিন্তু একটা বাটন যদি আমি গুগল ওয়ার্ডপ্রেসে অ্যাড করতাম তাহলে কিন্তু দেখতে একটু অন্যরকম হতো। আমি দেখাই, প্লাস চিহ্ন, বাটন লিখে সার্চ করি, এই যে বাটন, এটা হচ্ছে যেগুলো দেখবেন অ্যাশ কালারের, সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস দ্বারা প্রদত্ত। ক্লিক হেয়ার, এটা এক স্টাইল আর এটা আরেক স্টাইল। সো এইরকম দুইটা থেকে কোনটা বেশি মানে ইফেক্টিভ? কথার কথা, আপনি একটা কিছু ডাউনলোড করতে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে আপনার চান্স বেশি থাকবে যে এইটাতে বেশি ক্লিক করার, ঠিক না? মানে এটাতে একটু স্টাইলিশ না, ওটা থেকে তো একটু স্টাইলিশ। সো এই প্লাগইনটা মূলত এরকম অনেক ভালো ভালো স্টাইলিশ ফিচার অ্যাড করার ওয়ে বানাই দেয়। সো আমি রিকমেন্ড করি যে আপনারা সবাই আপনাদের ওয়েবসাইটে এই প্লাগইনটা ইউজ করেন, আলটিমেট অ্যাড-অনস ফর গুটেনবার্গ। এইটুকু ক্লিয়ার আমরা? জি ভাইয়া। ওকে, অ্যাস্ট্রা উইজেটস হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডান পাশে। আমি আমার ওয়েবসাইটে দেখাই, এই যে ডান পাশে যে একটা এইখানে একটা এলিমেন্টস দেখছেন, এখানে একটা অ্যাডস দেখছেন, এখানে সোশ্যাল লিঙ্ক গুলো আছে, এখানে অ্যাডস, এখানে অ্যাডস, এই যে অপশন গুলো এক একটা, এগুলাকে উইজেট বলা হয়। তো এইখানে আমরা যদি এই প্লাগইনটা ইউজ করি তাহলে এখানে স্টাইলিশ কিছু উইজার্ডস অ্যাড করতে পারি। সেটা কেমন আমি দেখাই। এটা একটু ভিউ করি। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্টের এই পাশে যেটা থাকে এটা হচ্ছে আপনার উইজেট এরিয়া, ঠিক আছে? এখানে উইজেট এরিয়ার মধ্যে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, রিসেন্ট পোস্ট এবং রিসেন্ট কমেন্ট গুলো দেওয়া আছে। আমি চাচ্ছি যে এখানে স্টাইলিশ একটা উইজেট অ্যাড করব, সেক্ষেত্রে আমাদেরকে ইনস্টল করতে হবে ওই প্লাগইনটা, অ্যাড নিউ থেকে অ্যাস্ট্রা, এটা কপি করে নিলাম, অ্যাস্ট্রা উইজেটস এই প্লাগইনসের নাম। সার্চ ফর অ্যাস্ট্রা উইজেটস, প্রথমটা ইনস্টল, অ্যাক্টিভেট। আচ্ছা 10 মিনিট আছে, ওকে। ওকে, এবার আমরা এই ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট সেকশনে যাব। ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, আচ্ছা এইখানে দেখেন আমরা অ্যাড করছি অ্যাস্ট্রা উইজার্ডস নামে একটা প্লাগইন। সো এই যে অ্যাস্ট্রা লিস্ট আইকন, অ্যাস্ট্রা অ্যাড্রেস, অ্যাস্ট্রা সোশ্যাল প্রোফাইলস, আপনি যদি আমার ওই ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল কোনো প্রোফাইলস অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে এই যে সাইড বার অপশন আছে, সাইড বার অপশন থেকে আপনি ড্র্যাগ করে মিসিং, এই যে সার্চ বক্সের নিচে আমি এটা অ্যাড করলাম। তো এখানে আমি কি অ্যাড করতে পারি, যে আমি একটা সোশ্যাল আইকন হিসেবে ফেসবুক অ্যাড করতে পারি। অ্যাড আইটেম, আমরা টাইটেল দিব না, জাস্ট আইকন দিব, কোনো টাইটেল দিব না, এখানে জাস্ট ফেসবুকটা লিখি, ফেসবুক এইটা, ফেসবুক আর টুইটারটা অ্যাড করি, চুজ আইকন, আমরা দুইটা অ্যাড করলাম, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে টুইটার। এবার আমরা একটু সেভ দেই, সেভ দিয়ে এই যে হ্যালো পোস্ট, এটা একটু রিফ্রেশ দেই।
এই যে দুইটা আসছে কিন্তু অনেক ছোট ছোট। এবার আমরা একটা কাজ করি, এটার সাইজটা একটু বাড়াই দিতে হলে আইকন উইথ এটাতে আমি দিলাম 22 ওকে ডান। আমি আবার রিলোড দেই, দেখি একটু বেশি বড় হয়ে যায়। মোটামুটি আর একটু বড় করতে হবে। এই যে সাইড বার থেকে সম্পূর্ণ কাস্টমাইজ করা যায়। এখানে যে কালারটা আছে অফিসিয়াল কালার, এগুলো চেঞ্জ করে যদি আপনার ব্র্যান্ড কালার ইয়েলো, রেড, গ্রিন এগুলো দিতে চান, সেক্ষেত্রে জাস্ট এই যে অফিসিয়াল কালার বাদে যে কাস্টম সিলেক্ট করে নিয়ে যে এখানে কালার দিতে পারেন। বাট আমি বাই ডিফল্ট অফিসিয়াল কালারই রাখলাম। আচ্ছা, আমরা নেক্সট প্লাগইনে যাই, সেটা হচ্ছে প্রিটি লিঙ্কস। আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করব তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা প্লাগইন। সবার জন্য না, এটা যদি আপনার অ্যাফিলিয়েট নিশ সাইট না হয় সেক্ষেত্রে আপনার এই প্লাগইনসটা ইউজ করার দরকার নাই। তো এই প্লাগইনসটার কাজটা কি আমরা দেখি, সেটা হচ্ছে আমি ইনস্টল করি। অ্যাড নিউ, প্রথম যে প্লাগইনটা প্রিটি লিঙ্কস,
ভাইয়া একটা কোশ্চেন ছিল বলেন। জি ভাই, ওই যে বারবার বলছেন প্লাগইন মানে কি? এটা আমি বুঝতে পারছি না যে। প্লাগইনটা তো আমি বুঝাইলাম, আপনি কইছিলেন তখন। প্লাগইনটা হচ্ছে আপনার একটা ফিচার এক্সটেনশন বলতে পারেন। আমরা যখন গুগল ক্রোম ইউজ করি তখন আমরা গ্রামারলি, গুগল ট্রান্সলেট এই টাইপের এক্সটেনশন ইউজ করি না? তো ওদের কাজ কি আমাদের ব্রাউজিং এক্সপিরিয়েন্সটাকে যাতে আরো ভালো করে। সো প্লাগইনের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে ডিজাইন করেন বা ওয়েবসাইটটাকে আরো বেশি সিকিউর করতে চান সেই বিষয়ে একটু এক্সট্রা ফিচার অ্যাড করা। প্লাগইনস এর কাজ হচ্ছে এক্সট্রা ফিচার অ্যাড করে আপনার ওয়েবসাইটটাকে আরো সুন্দর করা, আরো বেশি সিকিউর করা। ইটস আ প্লাগইনের মেইন কাজ। এটা আপু ওয়েবসাইট সাজানোর জন্য ছোট ছোট সফটওয়্যার, ওই যে বাম পাশে ড্যাশবোর্ডে আছে প্লাগইনটা। আচ্ছা, এটা ইনস্টল হলে আপনি জাস্ট হ্যাঁ, এই যে প্লাগইন এটা লিখে আছে এটা, হ্যাঁ। প্লাগইন সেকশনের মধ্যে আপনার যত প্লাগইন ইনস্টল করা থাকবে সব এই প্লাগইনস ড্যাশবোর্ডে পাবেন। আচ্ছা, প্রিটি লিঙ্কসটা আমরা একটু দেখি। প্রিটি লিঙ্কস এর কাজ হচ্ছে আমরা যারা অ্যাফিলিয়েট করি তাদের, যে মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট করি তাদের লিঙ্কটা, যে লিঙ্ক থ্রুতে আমার কমিশনটা জেনারেট হবে বা ট্র্যাক করবে সেই লিঙ্কটা কিন্তু একটু উল্টাপাল্টা থাকে। যেমন একটু মানে উল্টাপাল্টা এবিসিডি হজবরল টাইপের। সো এইটা যদি আপনার কোনো বাটনে বা কোনো কোথাও শেয়ার করেন, কথার কথা আপনি গ্রুপে শেয়ার করলেন, বাট সেটা দেখতে কিন্তু খুবই আনসিকিউর লাগবে, অনেকে ক্লিক নাও করতে পারে যে এটার মধ্যে কি কেমন আছে, মানে এই লিঙ্কটা দেখলেই তো ভয় লাগতেছে এরকম। বাট প্রিটি লিঙ্কস এর কাজ হচ্ছে আপনার লিঙ্কসটাকে একটু সুন্দর করে অপটিমাইজ করবে আপনার মনের মতো। সেটা কিভাবে হইতে পারে, যে আপনার ওয়েবসাইট .com, আপনার সাইট .com/ আপনি অ্যাফিলিয়েট করেন হচ্ছে কিসের, কথার কথা আপনি ক্যানভার অ্যাফিলিয়েট করেন। সো আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা যদি অনেক বড় আর উল্টাপাল্টা অগোছালো হয় সেক্ষেত্রে আপনার লিঙ্কটা আপনি এভাবে বানাইতে পারবেন যে আপনার ওয়েবসাইট .com/canva। সরি, এটা অনেক সুন্দর না? সো এইটা কিভাবে করে এটা আমরা একটু দেখি। আমরা হ্যাঁ বলেন। প্রিটি লিঙ্কসটা আমরা ইনস্টল করে নিব, দেন প্রিটি লিঙ্কস সেকশন, এই যে লেফট সাইডে প্রিটি লিঙ্কস অপশন পাবেন। প্রিটি লিঙ্কস এর ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা একটা লিঙ্ক অ্যাড করব। তার আগে একটা জিনিস দেখি যে আমরা কথা google.com-টাকে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক মনে করি। এটা আমাদের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, কপি করে নিলাম। google.com এটা আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। এখন আমি অ্যাড করব, প্রিটি লিঙ্কস এর মাধ্যমে অ্যাড করব। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে একটা নাম দেব, যেটা আসলে কিসের অ্যাফিলিয়েট করতেছে, একটা টাইটেলের প্রয়োজন হয়। আমি জাস্ট দিলাম গুগল। দেন এইখানে টার্গেট ইউআরএল সেকশনে লিখতে হবে যে কোন পেজটাতে আমি আমার ট্রাফিকটাকে পাঠাবো। এইখানে সেই অ্যাফিলিয়েট লিঙ্ক। হ্যাঁ বলেন। হ্যাঁ, এত কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না, লাইন কেটে গেছিল। আচ্ছা, প্রিটি লিঙ্কসটা আমি আবার একটু দ্রুত রিপিট করি। এটা হচ্ছে প্রিটি লিঙ্কস হচ্ছে আপনার যত অ্যাফিলিয়েট লিঙ্ক আছে বা লেন্দি যত লিঙ্কস আছে প্রত্যেকটা লিঙ্কসকে শর্ট করে ফেলা। আমরা বিটলি ইউজ করি না, বিটলি BITLY এরকম একটা ওয়েবসাইট ইউজ করি যে লং লিঙ্ককে শর্ট করা, ঠিক এক্স্যাক্ট কাজ কিন্তু প্রিটি লিঙ্ক করে। বাট প্রিটি লিঙ্ক যদি আপনি ইউজ করেন আপনার ওয়েবসাইটের মধ্যেই আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার বাটনে বা আপনার লিঙ্কে কতগুলা ক্লিক করছে, কেমন কি সেল আসতে পারে একটা এস্টিমেট করে নিতে পারবেন। তো যার জন্য আমরা প্রিটি লিঙ্কস ইউজ করব। তো প্রিটি লিঙ্কস এর ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাড নিউয়ে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, সরি এরকম একটা পেজ আসবে, যে পেজে আমরা একটা টাইটেল দিলাম। সো আমি মানে টেস্টিং পারপজ গুগলের একটা লিঙ্ক দিলাম, এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে। এই যে এই টার্গেট ইউআরএল এর মধ্যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে, যেটা কিনা মানে আনন্যাচারাল লিঙ্কটা, উল্টাপাল্টা হজে বড়ালো। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইটুকু কেটে দিবেন। এই যে আপনার ওয়েবসাইট .com আছে না, এরপরে আপনি লিখলেন গুগল, যেহেতু আমি গুগলের অ্যাফিলিয়েট করতেছি সুতরাং আমি দিলাম গুগল। আমি যদি এখন সেভ দেই, এখানে নোট হিসেবে এখানে কিছু লেখা লাগবে না, এটা অপশনাল। আর অবশ্যই এটা 3 ও 7 টেম্পোরারি এটা দেয়া থাকবে, অন্য এই দুইটা দেওয়া যাবে না। এগুলা এসইও ফ্রেন্ডলি না, টেম্পোরারি এটা এসইও ফ্রেন্ডলি। 3 ও 7 ওকে।
an update, আমি কি করলাম, জাস্ট নেম লিংক নেম আমার অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে আমি নতুন একটা লিংক তৈরি করলাম। এবার আমি একটু লিংক, ওটা কি অ্যাফিলিয়েট সাইটের লিংক দেওয়া লাগবে? মানে আমি যে সাইটে অ্যাফিলিয়েট করব ওই সাইটের লিংক নাকি আমার ওয়েবসাইটের লিংক? আমাদের অ্যাফিলিয়েট সাইটের লিংক, এই যে এখানে থাকবে অ্যাফিলিয়েট সাইটের লিংক। এই যে আমি google.com দিছি না, কথার কথা ধরেন এটা হচ্ছে গুগলের আমি অ্যাফিলিয়েট করি, গুগলের অ্যাফিলিয়েট করি। এখন আমি গুগলের যেই পেজে আমি আমার ট্রাফিক গুলাকে পাঠাবো সেই পেজের লিংকটা এখানে দিলাম, যে পেজে ডিরেক্ট ট্রাফিক যাবে বা ট্রাফিক গুলা দেখতে পাবে এই লিংকটা, মানে আমার যত ভিজিটর আছে সবাই কিন্তু আমি এখানে যে লিংকটা দেবো এটা দেখতে পাবে, কিন্তু তারা যাবে কিন্তু এই লিংকে। আমি যদি এখানে এমন দেই যে এখানে ফেসবুক দেই, কিন্তু তারা তারপরও কিন্তু এরা মানে google.com এ যাবে, বাট আমি এখানে আমার নিজের মতো কাস্টমাইজ করে নিলাম, যে গুগল লিখে নিলাম। আমরা টার্গেট ইউআরএলটা চেঞ্জ করব না, টার্গেট ইউআরএল যেটা আছে ওটাই থাকবে। টার্গেট ইউআরএলটাই আমাদের অ্যাফিলিয়েট লিংকটা অ্যাড করব, এবং দেন এইখানটাতে আমরা কাস্টমাইজ করে নেব যে কি দিলে মানে বেটার হয়, দেখতে সুন্দর লাগে। বাট আমি দিলাম জাস্ট এখানে গুগল দিয়ে আমরা আপডেট দিলাম। এইবার এই যে লিংকটা আমরা বানাইলাম, লিংকটা দেখতে কেমন, এটার জন্য জাস্ট এই যে এইখানে একটা অপশন আছে যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এই লিংকটা কপি হয়ে যাবে। এখানে লিংক ক্লিক করেও কপি করতে পারেন, আদারওয়াইজ এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে, জাস্ট এখানে একটা ক্লিক কপি। এইবার আমি এটা পেস্ট করে দেখি যে দেখতে কেমন। পেস্ট করলাম, দেখছেন অবস্থা যে আমার ওয়েবসাইট ওয়েবসাইট স্ল্যাশ, এই যে আমরা কিন্তু কাস্টম করছি এইটাতে, কিন্তু আমরা যখন এন্টার দেই কোথায় যাই দেখি গুগলে চলে গেছে, কারণ আমরা আমাদের টার্গেট ইউআরএলটা গুগল দিছিলাম। ঠিক সেম ভাবে আপনি অবশ্যই মানে আপনার ইউআরএলটা অ্যাফিলিয়েট লিংকটা টার্গেটেড ইউআরএল এ দিবেন। বাট এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এখানে একটা মানে এসইও ফ্রেন্ডলি বলা ঠিক ভুল হবে, এটা হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি একটা ফরম্যাট আছে। সেক্ষেত্রে আপনার website.com/go তারপর একটা স্ল্যাশ দিয়ে তারপর আপনি গুগল লিখতে পারেন। এটার কারণ হচ্ছে মানে কথার কথা, আপনি গুগলকে নিয়ে একটা আর্টিকেল লিখলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পারমালিংকটা এমন হতে পারে যে আপনার website.com/google, ঠিক না? তো এক্ষেত্রে যদি আপনি সেম ভাবে এখানে শুধু গুগল দিতেন তাহলে আপনার দুইটা লিংকে মারামারি করতো, লোড হইতো না। বাট সবচেয়ে প্রফেশনাল ফরম্যাট হচ্ছে আপনি গুগলে আপনার ওয়েবসাইটে কাস্টমাইজ করার আগে গো লিখবেন, আদারওয়াইজ আউট লিখে স্ল্যাশ দিয়ে তারপর আপনি গুগল লিখলেন। কারণ আমরা যখন ওয়েবসাইট বানানোর শুরুতে পারমালিংকসটা সেট করছিলাম তখন কিন্তু সেটা সেট হয়েছিল যে পোস্ট নেম স্ল্যাশ website/permalink এরকম একটা সেট করছিলাম। সো অবশ্যই আপনি যখন এখানে প্রিটি লিংক সেকশনে যাবেন সেক্ষেত্রে আউট অথবা গো এই টাইপ কিছু দিতে পারেন, বাট এগুলো না দিলেও সমস্যা নাই। যদি আপনি যখন আপনার পোস্ট বা পেজগুলা আপডেট করবেন সেক্ষেত্রে যদি চেক করে নেন তাহলে কোনো সমস্যা হবে না। বাট আমি দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনটা দিলে কি হইতে পারে, এই জন্য এক্সট্রা কিছু বললাম। ঠিক আছে ভাইয়া, বলেন। মনে করেন আমি যে হচ্ছে আপনার মনে করেন আমি হচ্ছে আপনার অ্যামাজনে কাজ করছি, তাহলে আমার হচ্ছে টার্গেট ইউআরএলটা হবে হচ্ছে অ্যামাজন থেকে যে আমাকে অ্যাফিলিয়েট লিংকটা দিবে ওইটা হচ্ছে আমি টার্গেট ইউআরএল সেট করব। না এটা ভুল, এটা করাই যাবে না, কারণ সব অ্যাফিলিয়েট কোম্পানি এটা দেয় না। অ্যামাজনের ক্ষেত্রে একটু ভিন্ন, সবার ক্ষেত্রে অন্যান্য সব অ্যাফিলিয়েট যত লিংকস আছে আপনি করলেন, বাট অ্যামাজন এটা আগেই ডিক্লেয়ার করে দিয়েছে। অ্যামাজন অ্যাফিলিয়েট যদি আপনি করতে চান ওখানে আগেই বলে দিয়েছে যে এটা লিংক ক্লকিং বলে। আমরা যে এরকম করতেছি না, এটা লিংক ক্লকিং বলে এসইওর ভাষায়। এই লিংক ক্লকিং করা ওয়েবসাইটগুলো তারা অ্যাপ্রুভ করে না বা এগুলা ব্যান খায়। সো এক্স্যাক্ট এবড়ো থেবড়ো যে লিঙ্কই থাকুক অ্যামাজনের ক্ষেত্রে শুধু আপনি যেটা আছে প্রিটি লিংকস ইউজ করবেন না, শুধুমাত্র অ্যামাজনের ক্ষেত্রে। বাকি অন্যান্য সিজে অ্যাফিলিয়েট, ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট বা শেয়ার এসএল, ক্লিক ব্যাংক এগুলোতে যদি আপনি করেন তাহলে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু অ্যামাজন আগে এটা রেস্ট্রিক্ট তাহলে আমরা পিটি তাহলে পিটি লিংকটা হচ্ছে আমরা অনলি অ্যামাজন বাদে যে অ্যাফিলিয়েট গুলো আছে এগুলোতে করতে পারবো। ওয়ার্ল্ডের যতগুলো অ্যাফিলিয়েট আছে সবগুলোতে আপনি করবেন, বাট অ্যামাজন শুধুমাত্র
এইটা করছে, এটার একটা রিজন আছে যে অ্যামাজন আসলে চায় না যে কোনো কাস্টমারের ট্রাস্ট উঠে যায়। এমন হতে পারে অনেক অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার এই লিঙ্কটা কাস্টমাইজ করে ওর মধ্যে অন্য একটা লিঙ্ক দিয়ে দিল, ঠিক আছে, কথার কথা এটা অ্যামাজনের লিঙ্ক না দিয়ে এটা ইবের লিঙ্ক দিয়ে দিল, এই টাইপ করে দিয়ে যদি উল্টাপাল্টা কিছু করে, এই জন্য আর কি এরকম আরো অনেক রিজন আছে যেটার কারণে অ্যামাজন এটা পছন্দ করে না। আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন ওদের রুলস গুলো আগে পড়ে নেবেন। ইভেন আর একটা মজার বিষয়, ঠিক আছে। আমরা পোস্ট অ্যাড করি, অ্যামাজন ইদানিং নতুন আপডেট আনছে যে আপনারা যে ফটো ইউজ করবেন সেগুলোও যেন আমাদের ফটো হয়, আমাদের ফটো রিলেভেন্টই হয়, প্লাস ওখান থেকে ফটো কিন্তু কপি করে নিয়ে আসা যায়, ফটো লিঙ্ক সেভাবে আপনি মানে সেভাবে আনার কথা বলছে অ্যামাজন। সো এই বিষয়গুলো খেয়াল করে নিয়েন আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন। আচ্ছা, এই লিঙ্ক এই প্লাগইনস এর আর কোনো কাজ নাই, জাস্ট এইটুকুই। আপনারা কি অ্যামাজন অ্যাফিলিয়েট করেন নাকি? হ্যাঁ, আমি অ্যামাজন অ্যাফিলিয়েট ইন্ডিভিজুয়ালি করি না, আমি এক বড় ভাইয়ের সাথে করতাম পার্টনারশিপে, বাট এখন নিজে নিজে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি। বাট আমি নর্মালি দুইটা প্ল্যাটফর্মে কাজ করি, একটা হচ্ছে ইম্প্যাক্ট আর একটা হচ্ছে সিজে অ্যাফিলিয়েট, এই দুইটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করি। বাট আমি অ্যামাজনে ইন্ডিভিজুয়ালি কখনো কাজ করি নাই, গ্রুপ বাই করছি। আচ্ছা, আমরা নেক্সট ইয়েতে যাই, এলিমেন্টর পেজ বিল্ডার। এবার আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটা বিল্ডার দরকার। তো মার্কেট প্লেসে অনেক বিল্ডার আছে, যেমন বিভার বিল্ডার, ডিভি বিল্ডার, এলিমেন্টর বিল্ডার। সো গ্রুপে কেউ একজন বলছিলেন যে এলিমেন্টর বিল্ডার, সরি ডিভি বিল্ডার নিয়ে একজন কথা বলছিলেন। আমি নিজে যখন সর্বপ্রথম ওয়েবসাইট ডিজাইনে কাজ শুরু করি তখন আমি ডিভি বিল্ডার ইউজ করতাম। এটার প্রোজ এবং কনস আমি বলি। প্রোজটা হচ্ছে এটাতে বিগিনার ফ্রেন্ডলি এবং যে কেউ ড্র্যাগ এন্ড ড্রপ করে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ ডিজাইন করতে পারে। বাট কনসটা হচ্ছে আপনি যেই ওয়েবসাইটটা বানাবেন, যেই ওয়েব পেজটা বানাবেন, এটার সাইজ অনেক বেশি বাড়ে, 1 MB, 700 কিলোবাইট, 800 কিলোবাইট এরকম, যেটা কিনা লোড হইতে অনেক বেশি সময় লাগে। এটা সবচেয়ে বড় সমস্যা। আমি নর্মালি এলিমেন্টর দিয়ে দেখাবো। ওকে, এলিমেন্টর ফ্রি ভার্সনটা দিয়ে দেখাবো। এলিমেন্টর ফ্রি ভার্সন ডাউনলোড করতে আমাদের প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ, এলিমেন্টর পেজ বিল্ডার, এটা সেকেন্ড পজিশনে চলে আসছে। আচ্ছা যাই হোক, এই যে এইটা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলস। ওকে, এই যে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করার পরই আপনি এই যে দুইটা নতুন অপশন আসবে, একটা হচ্ছে টেমপ্লেট, একটা হচ্ছে এলিমেন্টর। তো আমরা একটা পেজ আজকে ইয়ে করব না, আজকে যেহেতু ডিজাইন করবো না, নেক্সট ক্লাস আমাদের ডিজাইন তখন ইন ডেপথে এলিমেন্টরের কাজ দেখাবো। বাট আজকে একটু ওভারভিউ দেখাই, একটা পেজ, আমরা নতুন একটা পেজ তৈরি করি। পেজের টাইটেল দিলাম, দেন এটাকে আমি এডিট উইথ এলিমেন্টর। ওকে, এইখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, যেমন আমি প্রথমে একটা আমার ওয়েব পেজের মধ্যে কি রাখতে চাই, একটা টাইটেল রাখতে চাই, জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন টাইটেল। এই টাইটেলটাকে আমি দিই
এটাকে আমি অ্যালাইন করি মিডল বরাবর। কালার স্টাইল থেকে কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার, রেড। ওকে, শ্যাডো ক্রিয়েট করা যাবে। নিচ বরাবর একটু শ্যাডো আসছে, শ্যাডোটা রিমুভ করে দেই। দেন আমরা টাইটেলের পরে আমাদের একটা হেডার ইমেজ থাকতে পারে। এই প্লাগইনটার মেইন কাজ আছে পুরো ওয়েবসাইটের একটা ডিজাইন করা। আমরা আমাদের যত নেক্সট তিন টাইপের ওয়েবসাইট বানাবো, প্রত্যেকটা ওয়েবসাইট বানাইতে আমরা এলিমেন্টর এই পেজ বিল্ডারটা ইউজ করব। সো আমি এখান থেকে একটা মিডিয়া ফাইলস নাই, ডেস্কটপে কোনো ইমেজ আছে, এইটাই। যাক, আমার ওয়ালপেপারটা দিয়ে দিলাম। আচ্ছা, ইমেজ অ্যাড করা, টেক্সট অ্যাড করা, প্লাস এখানে অন্যান্য যত এলিমেন্টস, ইমেজ, টেক্সট, ফ্রিতে কোনগুলো ইউজ করতে পারবেন, ইনার সেকশন, টাইটেল, সরি হেডিং ট্যাগ, ভিডিও, বাটন অ্যাড করে একটা অ্যালাইন করি সেন্টারে। ওকে, এখানে ওই রে, এখানে আপনার লিংক, এবং এখান থেকে আপনি এই যে সেটিং এ এই গিয়ার আইকনে ক্লিক করলে এটা কি নতুন ট্যাবে ওপেন হবে কিনা এটাও দেখাতে পারবেন। নো ফলো দিবেন কিনা, এই যে নো ফলো ডু ফলোর কথা আসছে আবার, যে এই লিংকটা কি নো ফলো হবে কি ডু ফলো হবে। অবশ্যই এটা নো ফলো এবং ওপেন ইন নিউ উইন্ডো। একটু পরে ভাই এখানে যে লিংকটা দেওয়ার কথা বলতেছে, আমি ধরেন আপনার এই ছবিটার লিংক, এই লিংকটা পাবো কোথায়? আমি তো ছবিটা কেবল আপলোড করলাম। আমি বুঝলাম না, কি বললেন, আবার বলেন। বলছি এখানে ডাউনলোড নাও দিলেন, এটা চাপ দিলে কি এই ছবির ধরে গেলেন, আমি এই ছবিটা ডাউনলোড লিংক দিব, তো এই ছবিটার ডাউনলোড লিংকটা আমি পাবো কোথায়? ওকে, এই পিকচারটা ডাউনলোড লিংক আপনার একটু কষ্ট করে বানাইতে হবে। আমি তো এটা ছবিটা ডাউনলোড লিংক দেই নাই, এখানে জাস্ট লিংক আপনি দিতে পারবেন। আপনি এটার জন্য, আমি জানতে চাই। আচ্ছা, এটা যদি পিকচার ডাউনলোড লিংক দিতে চান তাহলে এটা কি করবেন, আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যান। আমি এই পেজটা এখানে রাখা ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে এটা মিডিয়া ফাইলের মধ্যে আমার যত ইমেজ আছে মিডিয়া ফাইল সেকশনে, এই যে আমার পিকচারটা আছে, এটাতে ক্লিক করার পরে এই যে নিচে দেখেন ফাইল ইউআরএল আছে, লিংকটা কপি করলাম, কপি। এবার এইখানে এসে এই জায়গায় আমি এই লিংকটা পেস্ট করে দিলাম, এই যে পিএনজি, ঠিক আছে, পিএনজি এর পাবলিশ করে দিলাম। আচ্ছা, এবার আমি যখন কথার কথা আমার ওয়েব পেজ ডিজাইন শেষ, আজকে ইনডেপথ যাচ্ছি না, আজকে মনে করেন যে ওয়েব পেজ আমার ডিজাইন শেষ। এবার আমি এই যে 3 ডট আছে, 3 ডট থেকে জাস্ট ভিউ পেজ দেই, দেখি পেজটা কেমন হয়েছে। এই যে আপনি যদি এখন এই ডাউনলোডে ক্লিক করেন তাহলে এই পেজটা এই পিকচারটা ডাউনলোড করার অপশন চলে আসবে। সেভ ইমেজ এখান থেকে হয়, বাট লিংকটা ডাউনলোড করার জন্য আরেকটা ডাউনলোডেবল লিংক ক্রিয়েট করার একটা খুব সম্ভবত আছে, প্লাগইন আছে। এখান থেকে আপনি ডাউনলোড করতে হলে জাস্ট এইখান থেকে এমনি সেভ চেঞ্জেস করে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড নতুন ট্যাবে এটা ওপেন হচ্ছে না, আমি বুঝলাম না, খুব সম্ভবত এইটার পাশাপাশি দেওয়া হয়েছে বলে এইটা অটোমেটিক্যালি এখানেই ওপেন হচ্ছে। আচ্ছা, দেখি আমি একটু কপি, সেম পেজ ওপেন হচ্ছে, ইন্টারনাল লিংক বলে সেম পেজ ওপেন হচ্ছে। আচ্ছা, তাছাড়া এভাবে ওপেন হইতো, মানে এখানে যদি বাটনে ক্লিক করা হতো বাই ডিফল্ট, এটা আমি বুঝলাম না, বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি ইন ডেপথ এখান থেকে আপনি সেভ চেঞ্জেস করে ডাউনলোড করতে পারেন। আদারওয়াইজ ওপেন ইন নিউ ট্যাব করে দিলে এইভাবে এরকম এখান থেকেও সেভ চেঞ্জেস করে পিকচারটা ডাউনলোড করা যাবে এরকম।
এই ছিল আর কি ডেমো, একটা ওয়েব পেজ টাইটেল এবং ইমেজটা বের করলাম, ডাউনলোড লিংক বাটন। এলিমেন্টর নিয়ে নেক্সট ক্লাসে আরো ডিটেলসে যাব যখন ডিজাইন করব ইন ডিটেলস। এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ওকে, আমরা নেক্সট প্লাগইনে যাই। নেক্সট হচ্ছে স্মুশ ইমেজ কম্প্রেশন প্লাগইন। তখন বলছিলাম যে ইমেজের সাইজ যদি একটু বড় হয় সেটা কমাইতে হবে, তাহলে আমার লোডিং স্পিডটা একটু বাড়বে। সেক্ষেত্রে প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে এখানে স্মুশ লিখতে হবে, স্মুশ। এই যে প্রথমটা, ইনস্টল নাও, অ্যাক্টিভেট। ওকে, এইখানে জাস্ট ইনস্টল হয়ে গেলে এই যে বাম পাশে সাইড বারে আপনি স্মুশের আলাদা একটা ড্যাশবোর্ড বা প্যানেল বোর্ড দেখতে পাবেন। ক্লিক করবেন, দেন এখানে বাল্ক অপটিমাইজেশন অপশন আসছে, একটু লোড নিতেছে। এই যে বাল্ক স্মুশ আপনার আমি এটি স্কিপ করে যাই। ওকে, আমি আমার ওয়েবসাইটে জাস্ট ইমেজ একটা ইমেজ আছে, ওয়ান দেখাচ্ছে। এবার আমি একটু বাল্ক করি একটু, মানে অটোমেটিক্যালি এটা স্মুশ করে আপনার ফাইল সাইজ যদি 50 কিলোবাইট হয় সেটাকে রিডিউস যতটা করতে পারে, ফাইল রেজুলেশন ঠিক রেখে যতটা পারে ফাইল সাইজটা কমাইলে আর কি, যাতে পেজের সাইজটা কমে। এই জন্য এটা বাল্ক স্মুশ করবেন। দেন আপনি পেজ লোডটা চেক করবেন কিভাবে, পেজের সাইজ চেক করার একটা লিংক আছে, ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে জিটি ম্যাট্রিক্স। এই যে আমার ডেমো পেজটা কপি করে লিঙ্কটা কপি করে যদি আমি দেখি যে এই পেজের সাইজটা কতটুকু, তাহলে জাস্ট এখানে লিংক টেস্ট করে টেস্ট ইওর সাইট। অবশ্যই প্রত্যেকটা সাইট ডিজাইন করার সময় পেজের সাইজ এবং লোডিং টাইমটা বিবেচনা করে ডিজাইন করতে হবে, কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে কি এমন সাইট ডিজাইন করা হলো, সেই সাইটটা লোড নিতে 10-15 সেকেন্ড লেগে যাইতেছে। আপনি আপনার মনের মতো যদি সমানে ইমেজ ইউজ করেন কোনো অপটিমাইজ না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাইট স্পিড খুব বাড়বে। আচ্ছা, এখানে সাইটে কন্টেন্ট খুব বেশি না, সেই তুলনায় 1.8 সেকেন্ড সাইজের পেজের টোটাল সাইজ হচ্ছে 322 কিলোবাইট টোটাল। ঠিক আছে, সো আপনাকে অবশ্যই আপনার এই প্লাগইনটার মাধ্যমে ইমেজ সাইজটা কমায় নিতে হবে। প্রতিবার যত আপনি মিডিয়া সেকশন থেকে যতগুলা ইমেজ আপনি আপলোড করবেন, সেখানে একটু দেখাই, এখানে না, স্মুশ। আচ্ছা, ওকে, এখানে টোটাল ফাইল একটা সাইজ দেখাবে। খুব বেশি ইমেজ যদি করা থাকে, ইমেজ যদি আপলোড করা থাকে, সেক্ষেত্রে এখানে একটা ফাইল সাইজ দেখাবে, এবং এই যে বাল্ক স্মুশ এই অপশনটা তখন আপনার টপ সেকশনে চলে আসবে। সো আপনি যতবার সাইটে আপলোড দিবেন, ইমেজ আপলোড দিবেন, তখন এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন যে বাল্ক স্মুশ। তো আপনি বাল্ক স্মুশে ক্লিক করলেই ফাইল সাইজ ওর নিজের মতোই কমাই দিবে। আর দ্বিতীয়ত লেজি লোড একটা অপশন আছে, লেজি লোড, এটা হচ্ছে ইমেজটাকে একটু পরবর্তীতে একটু লেটে লোড করে, সেক্ষেত্রে এটা অ্যাক্টিভেট করে নিতে পারেন, তাহলে পেজ স্পিড আর একটু বাড়তে পারে। লেজি লোডটা কি, ধরেন আপনার ইমেজ এইটা, কেউ একজন ঢোকার পরে সাথে সাথে সেই ইমেজটা দেখলো না, সে একটু সেকেন্ড মানে মিলি সেকেন্ড পরে সেই ইমেজটা দেখতে পেলো। প্রথমে টেক্সট আসবে, দেন ইমেজ আসবে, এরকম।
এটা করলে আর কি খুব দ্রুত সাইট পেজ লোড নাই, অ্যাক্টিভেট করে নেবেন। আপডেট। ওকে, জাস্ট এখানে আমাদের এই প্লাগইনের একটাই কাজ যে আমরা যতগুলা মিডিয়া ফাইলে আপলোড করি 10টা 15টা আপলোড করার পরই আমরা এখানে আসবো, বাল্ক স্মুশ এই বাটনটাতে ক্লিক করব, এন্ড দেন লেজি লোড এই অপশনটা একবারই ওপেন করা লাগবে, এটা বারবার করা লাগবে না। লেজি লোড এই অপশনটা ওপেন করে দিয়ে সেভ চেঞ্জেস, সরি আপডেট চেঞ্জেস সেটিং। আচ্ছা, নেক্সট প্লাগইনটা হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার। এটা অপশনাল, বাট এটার কাজটা বলি। আচ্ছা 10 মিনিটসের মধ্যেই শেষ হয়ে যাবে, সমস্যা নাই। আমাদের লাস্ট প্লাগইনটা হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার্স। প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ, ইনসার্ট হেডার এন্ড ফুটার। এটার কাজটা আমি বলি, এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে বা আজকে দেখাই নাই, লাস্ট ক্লাসে দেখাইছিলাম না যে চাইল্ড থিমের সাথে হেডার এন্ড ফুটার পিএইচপি গুলা ওই সি প্যানেলের মাধ্যমে আমরা চাইল্ড থিমে নিয়ে আসলাম, এটা তো মনে আছে। সো এইটার কাজ হচ্ছে যে ওই যে চাইল্ড থিমে বা প্যারেন্ট থিমে আমরা হেডার এবং ফুটার গুলা কাস্টমাইজ করি বা এডিট করি, সেক্ষেত্রে যারা প্রফেশনাল বা ওয়ার্ডপ্রেস দেখে একটু ভয় লাগে তাদের জন্য আর কি এই প্লাগইনটা, যে আপনি চাইলে সিম্পলি আপনি এখানে দুইটা ফর্ম থাকবে, হেডারে দিলে হেডারে দিবেন, হেডারে আপনার স্ক্রিপ্টটা বা কোডটা দিতে হলে হেডারে দিবেন, আদারওয়াইজ ফুটারে যদি কোডটা দিতে চান তাহলে ফুটার সেকশনে দিয়ে দিবেন। এই পাশে কই গেল, সেটিং অপশনের মধ্যে আছে, সেটিং অপশন থেকে ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স, এই যে জাস্ট স্ক্রিপ্ট ইন হেডার। আপনি যদি এখানে কোনো কোড দেন সেটা ওই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি দেখাই, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যে চাইল্ড থিমের এই যে নিভ চাইল্ড, ওকে নিভ চাইল্ডের এখানে হেডার ফুটার অ্যাড করা হয় নাই, আমি করি নাই, জাস্ট ওই সি প্যানেল থেকে করে নেবেন, একবার তো দেখাইছি। এইটা তো পারবেন নাকি? এটা পারবো। আমি তাহলে প্যারেন্ট থিমটাকে একটু দেখাই, যেহেতু এটা হেডার এন্ড ফুটার দেয়া নাই। কথার কথা এটা আপনার চাইল্ড থিম, সেক্ষেত্রে এখানে হেডার সেকশন কই, হেডার ডট পিএইচপি, এই যে আচ্ছা ফুটার PWA এই টাইপ করে দেওয়া আছে এটাতে, ফুটার থিম ফুটার। আচ্ছা এখানে হেডার ডট পিএইচপি ফুটার ডট পিএইচপি এটাকে মাদার থিমে PWA এক্সট্রা অ্যাড করছে। এই যে দুই সেকশনে আমরা যে আমাদের হেডার সেকশনটাই ধরে, এই হেডার সেকশনে আমাদের গুগলের যে কোনো কোড বা গুগল অ্যাডসেন্সের যে কোনো কোড এই যে হেডার সেকশনে অ্যাড করব, সেক্ষেত্রে আমাদের কি করা লাগতো, আমরা নর্মালি অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে আসতাম, তারপরে হেডারটা খুঁজতাম, তারপরে এই হেড সেকশনের নিচে আমাদের যে কোডটা সেই কোডটা অ্যাড করা লাগতো। বাট এই যে এক্সট্রা এত কষ্ট, এটা যদি কেউ করতে না চান, সেক্ষেত্রে এই প্লাগইনটা ইনস্টল করলে আপনি যদি এই যে হেডার অপশনের মধ্যে আপনার সেই কোড ফাইলটা দিয়ে সেভ চেঞ্জ দেন, ওইটা অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে এই হেডারের নিচে, হেডার সেকশনের নিচে। তো এটা একটু ফ্রেন্ডলি আর কি, বিগিনার ফ্রেন্ডলি। বাট এক্সট্রা যদি আপনি এই ছোট্ট কাজের জন্য যদি আপনি এক্সট্রা কোনো প্লাগইন ইউজ না করতে চান, তাহলে আপনি এটা ম্যানুয়ালি করতে পারেন। বিষয়টা ক্লিয়ার যে এটা প্লাগইন তৈরি করা লাগে ভাইয়া? কত বলছে এর জন্য প্লাগইন তৈরি করছে মানুষ, কত সহজ চাচ্ছে জীবন, কত সহজ করে দেয়া যায় আর কি। না ভাই, এখানে প্লাগইন ইউজ করাটাই বেটার, কারণ দেখা গেছে অন্য যদি কোনো কিছু একটা কোডিং থেকে যদি ডিলিট হয় বা অ্যাড হয়, তাহলে তো ওইটা আবার সাইটের জন্য সমস্যা হবে। এটা ঠিক আছে যে বিগিনারদের জন্য এটা ইউজ করতে পারেন, বাট আপনি যদি একটু নলেজেবল হয়ে যান তাহলে এটা রিমুভ করে দিবেন। কেন আমি বলি, সাইটে যত কম প্লাগইন আপনি ইউজ করবেন তত সাইটের স্পিডটা কিন্তু মানে লোডিং টাইমটা এটা কিন্তু এটার উপরে ভ্যারি করে। সো যত কম প্লাগইন আপনি ইউজ করবেন এটা লোড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
সো আপনার কথার কথা এখানে আমি 15টা লিস্ট দিছি, 15টা প্লাগইন সেট লিস্ট দিছি, 15টাই যে ইনস্টল করতে হবে বিষয়টা এমন না। সো জাস্ট অপশনাল হিসেবে 2-3টা আছে, ঠিক আছে? সো আচ্ছা এটা আমরা বিগিনারদের জন্য কাজ শেষ করার পরে যদি আমরা প্লাগইন গুলো সরিয়ে ফেলি তাহলে না কি না না হয় না না? না 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 ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, সবকিছু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কাজ শেষ করার আচ্ছা, পরে এটা বুঝতে পারছি, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা অ্যাক্টিভ থাকাই লাগবে, এটার মজা নিতে হলে অ্যাক্টিভ রাখাই লাগবে। বুঝতে পারছি ভাই। আচ্ছা ওকে, ওকে আমাদের তো শেষ।